হ্যালো। তো দেখো, এর আগের ক্লাসে আমরা যেটা পড়েছিলাম বেসিক্যালি সেটা হচ্ছে যে টাইম ডাইলেশন সম্পর্কে, এবং টাইম ডাইলেশনের যে বেসিক ইকুয়েশন, সেই বেসিক ইকুয়েশনটা থেকে আমরা স্টার্ট করব। যেটা আমরা বলেছিলাম, যে এক্সপ্রেশনটা আমরা প্রমাণ করেছিলাম এর আগের ক্লাসে, যেটা হচ্ছে যে ডেল্টা টাউ ইকুয়াল টু ডেল্টা টাউ নট আপন স্কোয়ার রুট অফ 1 - ভি স্কোয়ার আপন সি স্কোয়ার, যেখানে ডেল্টা টিটা কি ডাইলেটেড টাইম, দিস ইজ ডাইলেটেড টাইম, এবং এই ডেল্টা টাউ নট যেটা হচ্ছে বেসিক্যালি প্রপার টাইম। ওকে, এবার দেখো সিম্পলি অনেক সময় আমরা একটি ডেল্টা টাউ না লিখে এইভাবে আমরা সিম্পলি লিখবো অনেক সময় টাউ ইকুয়াল টু টাউ নট আপন রুট ওভার অফ 1 - ভি স্কোয়ার আপন সি স্কোয়ার, এবং বিষয়টা সেম বিষয়কেই বোঝাচ্ছে। ডেল্টা টাউকে জাস্ট আমরা টাউ দিয়ে রিপ্রেজেন্ট করেছি, আর ডেল্টা টাউ নটকে আমরা অনলি টাউ নট দিয়ে রিপ্রেজেন্ট করেছি। তো দেখো, টাইম ডাইলেশনটা স্টার্ট করার সময় থেকেই আমি একটা প্যারাডক্স সম্পর্কে বলেছিলাম, যেটা হচ্ছে যে তোমাদের মোহন প্যারাডক্স। সেই মোহন প্যারাডক্সটা নিয়ে আমি প্রথমে ডিসকাস করব, তারপর আরেকটা প্যারাডক্সের কথা বলবো, যেটা হচ্ছে যে টুইন প্যারাডক্স। এই দুটো প্যারাডক্স আমি ডিসকাস করব। ওকে, তারপর আমরা ফার্দার আরও কিছু কোয়েশ্চেন করব এই টাইম ডাইলেশন সম্পর্কে, এবং এই টাইম ডাইলেশনের অল্টারনেটিভ একটা প্রুফ, মানে যেটা আমরা লরেন্স ট্রান্সফরমেশন দিয়ে করলাম উইথাউট ইউজিং লরেন্স ট্রান্সফরমেশন, একদম ভেরি বেসিক ইকুয়েশন থেকে বা ইউজিং পিথাগোরাস থিওরাম আমরা কিন্তু সিম্পলি এটা প্রমাণ করতে পারবো। ওকে, তো সেটা আমি পরে আসছি। তার আগে আমরা বিশেষ করে যে বিষয়টা আমি বলতে চাইবো সেটা হচ্ছে রেমেডি অফ মুওন প্যারাডক্স। ওকে, রেমেডি অফ মুওন প্যারাডক্স। তো দেখো, মুওন প্যারাডক্সে বেসিক্যালি আমরা কি বলেছিলাম? মুওন প্যারাডক্সে আমি বেসিক্যালি যেটা বলেছিলাম সেটা হচ্ছে, মনে করো যে কসমস থেকে যে মুওন পার্টিকেলসগুলো ওখান থেকে যে পৃথিবীর দিকে আসে, আর্থ সারফেসের দিকে আসে, তাহলে এইটাকে যদি আমি কসমস বলি, তো সেখান থেকে এইটা আমরা সমুদ্র পৃষ্ঠ বা আমরা গ্রাউন্ড বা আর্থ সারফেস যাই বলি না কেন, এইটাকে আমি আর্থ সারফেস বলেছিলাম, আর্থ সারফেস। এবং যদি আমরা মনে করি যে প্রপার লেন্থ কসমস থেকে আর্থ সারফেসের ডিস্টেন্স, সেটাকে যদি আমরা প্রপার লেন্থ হিসেবে ট্রিট করি, তাহলে দ্যাট ইজ এ নট উইথ রেসপেক্ট টু দ্য আর্থ। এইবারে ভেবে দেখো, যদি মনে করো যদি মনে করো এমন হয় যে যে মুওন পার্টিকেলসটা এখান থেকে আসছে, যে মুওন পার্টিকেলসটা এখান থেকে আসছে, সেই মুওনের পার্টিকেলসটার সঙ্গেই, মানে মুওন পার্টিকেলসটাকে যদি আমরা একটা ফ্রেম বলি, যে কিন্তু একটা লাইটের ক্লোজ টু দ্য স্পিড অফ লাইট আসছে, তাহলে সেখানে যদি একটা অবজারভার থাকে, সেখানে যদি আমরা একটা অবজারভারের কথা বলি, মুওন পার্টিকেলটার সঙ্গে অ্যাটাচড কোনো অবজারভারের কথা বলি, তাহলে সেই অবজারভারের জন্যে, ভেবে দেখো, সেই অবজারভারের জন্যে এই মুওনের যে টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ডে মুওন কতটা ডিস্টেন্স আসতে পারবে। ওকে, কারণ দেখো, আর্থ সারফেসে যদি আমরা থাকি, আর্থ সারফেসে যদি আমরা থাকি তাহলে আমরা দেখছি যে আর্থ সারফেস অবধি এই মুওন পার্টিকেলসগুলো এখানে পৌঁছানো উচিত। প্যারাডক্সটাতে বেসিক্যালি কী ছিল? প্যারাডক্সটা বেসিক্যালি যেটা বলতে চাইছে যে মুওনের যে টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ডটা যদি আমরা দেখি, সাপোজ টাইম পিরিয়ড বা হাফ লাইফ আমরা যদি বলি, হাফ লাইফ অফ মুওন যদি বলি, বা লাইফ টাইম যদি বলি, হাফ লাইফ মানে তো অর্ধেক হয়ে যাবে, লাইফ টাইম বলি, সাপোজ লাইফ টাইম অফ মুওন যদি আমরা বলি, দ্যাট ইজ টাউ নট। ওকে, তাহলে এই টাউ নটটা হচ্ছে যে প্রপার টাইম উইথ রেসপেক্ট টু দ্য অবজারভার হুইচ ইজ অ্যাটাচ টু দ্য মুওন ফ্রেম। ওকে, তাহলে এর জন্য দেখো যে ডিস্টেন্সটা কভার হবে সেইটাকে আমি এইচ দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম। এই যদি ভি স্পিডে আসে তাহলে সেই এইচটা কত হওয়া উচিত? এইচটা হওয়া উচিত ভি ইন্টু টাউ জিরো। কিন্তু দেখা যাচ্ছে এই ডিস্টেন্সটা যদি আমরা পরিমাপ করি, আমি ডেটা দিয়ে বলছি না, জাস্ট আমি ডেটা না দিয়ে আমি বলছি যে যদি আমরা ক্যালকুলেশন করি, মানে ভিটাকে যদি আমরা বসাই একটা স্পিড এবং টাউ জিরোটাকে একটা স্পিড যদি আমরা বসাই, তাহলে দেখা যাচ্ছে সেইটা কিন্তু সাপোজ এইখান অবধি আসছে, সো দিস ইজ দ্য ডিস্টেন্স এইচ। তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্যারাডক্স কী হওয়া উচিত ছিল, মানে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশনস কী হওয়া উচিত ছিল, যে আর্থ সারফেসে কোনো মুওন পার্টিকেলস পাওয়া যাওয়া উচিত ছিল না। মানে আমরা যদি এই বিষয়টাকে দেখি, লক্ষ্য করি যে মুওনের যে টাইম পিরিয়ড, যে লাইফ টাইম পিরিয়ড, তাকে যদি মুওনের ভেলোসিটি দিয়ে গুণ করি, তাহলে ভি ইন্টু টি যেটা আসছে, সেটা তো অ্যাকচুয়ালি ডিস্টেন্স কভার্ড বাই দ্য মুওন পার্টিকেলস ইন দ্য ফ্রেম অফ মুওন, উইথ রেসপেক্ট টু দ্য ফ্রেম অফ মুওন। তাহলে যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটা দেখা যাচ্ছে L0 থেকে কম, সেই ডিস্টেন্সটা কি দেখা যাচ্ছে? L0 থেকে কম। তাহলে আর্থ সারফেসে কোনো মুওন পার্টিকেলস পাওয়া যাওয়া উচিত ছিল না, কিন্তু পাওয়া যাচ্ছে। কেন পাওয়া যাচ্ছে সেই বিষয়টাকে আমরা
টাইম ডাইলেশনের হিসেবে আমরা ব্যাখ্যা করতে পারবো, টাইম ডাইলেশন দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো। কারণ হচ্ছে যে অবজারভার, ভেবে দেখো, যে অবজারভার এইখানে আছে, যে অবজারভার আর্থ সারফেসে আছে, তার জন্য কি হবে, তার জন্যে এই টাইমটা তো ডাইলেটেড টাইম হবে। ভেবে দেখো, তাহলে ফর আর্থ সারফেস কি হবে বলো, ফর আর্থ সারফেস যদি আমরা বলি, ফর আর্থ সারফেস টাইম ইজ ডাইলেটেড টাইম, টাইম ইজ ডাইলেটেড টাইম, ডাইলেটেড টাইম টাউ। তার জন্য টাউ হয়, তখন যে ডিস্টেন্সটা কভার হবে সেটা হচ্ছে ভি ইন্টু টাউ। তখন দেখা যাচ্ছে সেটা এল জিরোর সঙ্গে ইকুয়াল হচ্ছে, এবং এই টাউটা আসলে কি, টাউ জিরো আপন রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার, ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। ক্লিয়ার বিষয়টা? তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে আমরা টাইম ডাইলেশন দিয়ে এই মুন প্যারাডক্সটাকে রিজলভ করতে পারছি, কারণ এই টাইমটা তো বেশি এর থেকে, তাহলে বেশি ডিস্টেন্স যেতে পারবে উইথ রেসপেক্ট টু আর্থ। তাহলে আমরা যারা আর্থ সারফেসে আছি তাদের জন্য অ্যাকচুয়ালি মুন পার্টিকেলসের যে লাইফ টাইম সেটা বেশি, তুলনামূলকভাবে মুনের যে রেস্ট ফ্রেম বা মুনের ফ্রেমে যে অবজারভার আছে সে যে টাইমটা মেজার করছে তার তুলনায়। ক্লিয়ার? সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য মুন প্যারাডক্স, রিজলভিং অফ মুন প্যারাডক্স। আচ্ছা, সেম বিষয়টাকে দেখো আমরা অন্যভাবে লেন্থ কন্ট্রাকশন দিয়েও দেখতে পারি। ভেবে দেখো, আর্থ সারফেসে কোনো একজন অবজারভার যদি থাকে, তার জন্য এইটা যদি প্রপার লেন্থ হয়, তার জন্য এইটা যদি প্রপার লেন্থ হয়, ভেবে দেখো, তাহলে যে এখানে আছে মুনের সঙ্গে যে অ্যাটাচড আছে তার জন্য এইটা কি হবে, কন্ট্রাক্টেড লেন্থ হবে, সেই কন্ট্রাক্টেড লেন্থটি হচ্ছে এইচ। তাহলে দেখো সেম বিষয়টা কিন্তু আমরা লেন্থ কন্ট্রাকশন দিয়েও আমরা এক্সপ্লেন করতে পারছি। ভালো করে বোঝো, এই এল নটটা, এল নটটা অ্যাকচুয়ালি প্রপার লেন্থ কার জন্য, এই অবজারভারের জন্য। তাহলে এই অবজারভারের জন্য এই নটটা কি হবে, কন্ট্রাক্টেড লেন্থ, দ্যাট ইজ এইচ। তার মানে এইচ এবং এন নটের মধ্যে এই রিলেশনটা হোল্ড করবে যে এইচ ইকুয়াল টু এন নট রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। এইচ ইকুয়াল টু কি হওয়া উচিত, এন নট রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। দিস শুড হ্যাপেন। এবং ভেবে দেখো, যদি আমি বলি যে এই টাউ নটটা আসলে কি বলো, টাউ নটটা হচ্ছে ভেবে দেখো এইচ আপন এন নট, নয় কি? টাউ নটটা কি আসলে, এই যে মানে এইচটা আসলে কি, এইচটা যদি আমি বলি যে এইচটা হচ্ছে যে কন্ট্রাক্টেড লেন, তাহলে এইচ ইকুয়াল টু দেখো এখানে কত হচ্ছে ভি ইন্টু টাউ নট। তাহলে সেম এইখান থেকে কি আমরা এটা লিখতে পারবো, এইচ ইকুয়াল টু এন নট ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। দেখো এই দুটো সমীকরণ থেকে, এই দুটো সমীকরণ থেকে কি আমরা এটা লিখতে পারবো? অবশ্যই লিখতে পারবো। কারণ দেখো, যদি আমি এইখানে একটা বিষয় লক্ষ্য করি, এখানে একটা বিষয় লক্ষ্য করি যে টাউ ইকুয়াল টু আমি লিখতে পারি টাউ নট বাই, টাউ ইকুয়াল টু কি, টাউ নট বাই রুট ওভার অফ 1 মাইনাস বাই ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। দেখো এটা আমি যদি একটু এক্সটেনশন করি জাস্ট, তাহলে এখানটা মুশকিল হয়ে যাবে। এখানে লিখছি দেখো, তাহলে এল নট ইকুয়াল টু আমরা লিখতে পারি দেখো ভি, ভি ইন্টু টাউ মানে কত বলো, টাউ নট আপন রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। ভেবে দেখো, তাহলে এইটা যদি আমরা ঘুরিয়ে লিখি, মানে টাউ নট লিখি ভি ইন্টু টাউ নট, তাহলে ভি ইন্টু টাউ নটটা যদি এইচ লিখি, তাহলে কী হবে বলো, এন নট ইকুয়াল টু এইচ আপন রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে এইচ আসছে এন নট রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার, এটাই তো আসা উচিত। তার মানে অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে টাইম ডাইলেশন এবং লেন্থ কন্ট্রাকশন দুটো আলাদা কোনো ফেনোমেনা নয়, দুটো সাইমালটেনাস, একটার একটার পরিপূরক। ঠিক আছে? তাহলে আমরা এটাকে ইন টার্মস অফ লেন্থ কন্ট্রাকশনও দেখতে পারি, ইন টার্মস অফ টাইম ডাইলেশনও দেখতে পারি। ক্লিয়ার বিষয়টা? চলো নেক্সট আমরা আরেকটা প্যারাডক্স যেটা কথা বলবো সেটা হচ্ছে কি টুইন প্যারাডক্স। তো নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে টুইন প্যারাডক্স। দেখো বেসিক্যালি যে টুইন প্যারাডক্সের ব্যাপারটা না, এটা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দিয়ে এক্সপ্লেন করা যায় না। কেন যায় না আমি একটু বিষয়টাকে বলে দিচ্ছি। দেখো এটা অ্যাকচুয়ালি জেনারেল থিওরি অফ রিলেটিভিটি দিয়ে এক্সপ্লেন করা যায়। অ্যাকচুয়ালি যদি আমরা এসটিআর এর কথা বলি না, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, সেখানে টুইন প্যারাডক্স এরাইজই হয় না। কেন না ভেবে দেখো, অ্যাপারেন্টলি তোমার প্রথমে মনে হতে পারে যে টুইন প্যারাডক্স এরাই হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি টুইন প্যারাডক্স এরাই হবে না। কারণটা দেখো, মনে করো সাপোজ এইখানে যদি আমরা একটা, আমি একটা যে কোনো পয়েন্ট বলছি, মানে একটা কোঅর্ডিনেট সিস্টেম ধরছি যে টি ইকুয়াল টু 0-তে এইখানে একটা, এইখানে এটা একটা পয়েন্ট স্পেস একটা। তো এইখান থেকে মনে করো আফটার দ্য বার্থ অফ টুইনস, জন্ম হওয়ার পর থেকে একজন মনে করো সাপোজ এইখানেই আছে, স্থির আছে, আর একজন মনে করো এই বরাবর বি যে অবজারভার, মানে বি মনে করো, এ মনে করো এখানে আছে, আরেকজন টুইন্স, মানে দুজন টুইন্সকে একজনকে এ বলছে একজনকে বি বলছি, এ মনে করো এখানে আছে, বি মনে করো উইথ ক্লোজ টু দ্য স্পিড অফ লাইট, মনে করো ভি ইজ ইকুয়াল টু সাপোজ আমি একটা যে কোনো ধরে নিচ্ছি √3 আপন
2 × c, এই স্পিড নিয়ে মনে করো সে মুভ করছে, এই স্পিড নিয়ে মনে করো সে মুভ করছে, মুভ করে কিছুটা ডিস্টেন্স গেল, দিয়ে আবার এখানে ব্যাক করে এলো। ভালো করে বোঝো ব্যাপারটা। দুজনের এখানে জন্ম হয়েছে, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি একটা মুভিং ফ্রেমে আছে বি। তাহলে বি যদি মুভিং ফ্রেমে আছে তার মানে বি হচ্ছে যে মুভ করছে। ক্লিয়ার? তাহলে বি মুভ করতে করতে কোথায় যাবে? কোনো একটা পার্টিকুলার পয়েন্টে গেল স্পেসে বহুত দূর, সেখান থেকে আবার ফিরে এসছে এই পয়েন্টে। এটা হচ্ছে মেন অরিজিন, মেন অরিজিনে ফিরে এসছে। তাহলে দেখো যদি আমি মনে করি যে বি মনে করো 15 বছর এগিয়ে গেছে, তার মানে বি এর ফ্রেমের সাপেক্ষে যে প্রপার টাইম সেটা টাউ নট ইজকুয়াল টু 15 ইয়ার্স, ইজকুয়াল টু 15 ইয়ার্স আমি বলছি। তাহলে বি মনে করো 15 ইয়ার্স গেছে, আবার 15 ইয়ার্স ফিরে এসছে। ভালো করে বুঝো, বি 15 ইয়ার্স গেছে, 15 ইয়ার্স ফিরে এসছে। তাহলে বি এর কত এজ হওয়া উচিত? 30 বছর। তাহলে এজ অফ বি ইকুয়াল টু আমি বলতে পারি 30 ইয়ার্স, ইকুয়াল টু 30 ইয়ার্স। তাহলে এই 30 ইয়ার্সটা অ্যাকচুয়ালি এর প্রপার টাইম। টোটাল যদি প্রপার টাইমটা বলি মানে 2 τ0 হবে, তাহলে আমি এইটাকে τ0টাকে 30 ইয়ার্স বলি। ওকে, 15 ইয়ার্স না বলি, নাহলে কনফিউজ হবে আবার। তাহলে τ0 টাইম বলি 30 ইয়ার্স। τ0 হচ্ছে মনে করো 30 ইয়ার্স, 30 ইয়ার্স। ওকে, 30 ইয়ার্স। তাহলে এই এই যে সময়টা, এটা এর সাপেক্ষে কত হবে? এর ফ্রেমের জন্য কত হবে? ফর এ দেখো, ফর এ যেহেতু রেস্ট আছে উইথ রেসপেক্ট টু বি, তাহলে এর জন্য যেটা হবে সেই টাইমটা হবে টাউ ইকুয়াল টু τ0 √1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। তাহলে τ0 হচ্ছে 30 ডিভাইড বাই √, আমি যদি বলি 1 মাইনাস ভি স্কোয়ার মানে হচ্ছে 3/4, 3/4 হয়ে যাবে 1 মাইনাস 3/4, সি স্কোয়ারটা কেটে গেলে 4 মাইনাস 3 মানে হচ্ছে যে 1/2, মানে 2 দিয়ে গুণ হয়ে গেল 60 ইয়ার। তাহলে দেখো 60 ইয়ার্স হচ্ছে। ওকে, তার মানে ভেবে দেখো, বি এর যদি নিজের ফ্রেমে গিয়ে ফিরে আসবে, তাহলে বি এর কত বছর বয়স হবে? 30 বছর। তাহলে এ যদি এইখানে থাকে, তার সাপেক্ষে এর সাপেক্ষে ওই টাইমটা কত? 60 বছর। তার মানে এজ অফ এ যদি বলি তাহলে 60 ইয়ার্স। তাহলে এজ অফ এ ইকুয়াল টু 60 ইয়ার্স। ওকে, তাহলে এইটা অ্যাপারেন্টলি মনে হতে পারে যে একটা প্যারাডক্স তৈরি করছে। কেন প্যারাডক্স তৈরি করছে? তার কারণ সেই হিসেবে দেখতে গেলে এর বয়স হচ্ছে যে 60 বছর, আর বি এর বয়স হচ্ছে যে 30 বছর। তাহলে একটা এজ ডিফারেন্স আসছে টুইনের মধ্যে, যেটা হওয়া উচিত ছিল না। কিন্তু অ্যাকচুয়ালি দেখো, এই যে টাইম ডাইলেশন না, টাইম ডাইলেশন হচ্ছে একটা মোটামুটি ভাইস ভার্স বা সিমেট্রিক বিষয়। মানে এমন নয় যে এ যদি মানে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি যে টাইম ডাইলেশনের কথা বলা হচ্ছে, সেই টাইম ডাইলেশন অ্যাকচুয়ালি সিমেট্রিক। কেন সিমেট্রিক? এর সাপেক্ষে বি যদি এইদিকে মুভ করে, তার মানে আমরা উল্টো দিক থেকে বলতে পারি বি এর সাপেক্ষে এ এইদিকে মুভ করছে। তাহলে ভেবে দেখো, সেক্ষেত্রে বি এর সাপেক্ষে যদি আমরা এ এর বয়স বলি, ভেবে দেখো, তাহলে সেক্ষেত্রে এই যে 30 বছর গেল, 30 বছর 15 বছর গেল, 15 বছর ফিরে এলো, তাহলে বি এর বয়স কত হয়েছিল? 30 বছর। তাহলে এও তো বি এর রেসপেক্টে যদি গতিশীল হয়, মানে আমরা যদি উল্টোভাবে এরকম ভাবে বলি যে বি স্থির আছে আর এ এদিকে মুভ করে এদিকে ফিরে আসছে, তখন কি হবে কেসটা? তখন দেখো বি এর সাপেক্ষে যে টাইমটা সেটা 60 হয়ে যাবে, যেখানে এ কিন্তু যাবে 30 বছর, আসবে 30 বছর। ভেবে দেখো, ভাইস ভার্সা। তার মানে এইখানে যে বিষয়টা আমরা বলতে চাইছি, তাহলে সেইটা তো যে টুইন প্যারাডক্সটা অ্যাকচুয়ালি যেটা এরাই হওয়ার কথা ছিল, সেটা তো এরাই হচ্ছেই না, যেটা আমরা 30-60 যে গ্যাপটা বলছি। ভেবে দেখো, কারণ এও যদি এইদিকে গতিশীল হয় উইথ রেসপেক্ট টু বি ইন দ্য সেম ওয়ে, তাহলে এ গিয়ে ফিরে আসতে কত সময় নেবে? 30 বছর। তাহলে এর কত এর জন্য তার এজ কত? এর নিজের জন্য তার এজ কত মনে হবে? 30 বছর মনে হবে। তাহলে দেখো, সেদিক থেকে বিচার করলে দুজনেরই এজ কিন্তু আলটিমেটলি 30 ইয়ার্স হয়ে যাচ্ছে। ভেবে দেখো বিষয়টা, এ বি এর সাপেক্ষে এদিকে যাচ্ছে, বি এ এর সাপেক্ষে এদিকে যাচ্ছে। তাহলে যখন আমরা বলছি যে এ স্থির আছে, বি মুভ করছে, তখন কি হবে? তখন বি এ কে দেখবে 60 বছর, বি এর নিজের 30 বছর। এ আবার যদি এই দিকে মুভ করে উইথ রেসপেক্ট টু বি, আমরা যদি বলি বি স্থির, সেম সিচুয়েশন। দেখো, বি কে স্থির করে দিলাম, তার মানে বি এদিকে মুভ করছে, কিন্তু যদি আমরা বি কে স্থির করে, তার মানে এ এইদিকে মুভ করছে সেম ভেলোসিটিতে উইথ রেসপেক্ট টু বি। তাহলে এ যদি এইদিকে সেম স্পিডে মুভ করে, তাহলে এও কি হবে? 15 বছর যাবে, 15 বছর আসবে, 30 বছর। তাহলে এর এজ কত হয়ে গেল? 30 বছর উইথ রেসপেক্ট টু এ। তো বি এর তাহলে এটা কত মনে হবে? 60। কিন্তু বিও তো মুভ করে ফিরে আসছে, এও মুভ করে ফিরে আসছে, তাহলে দুজনে তো আলটিমেটলি 30 ইয়ার্স হচ্ছে।
নিজের ফ্রেমে, কেউ তো স্থির নেই, দুজনেই তো পরস্পরের সাপেক্ষে গতিশীল। তাহলে এই যে বিষয়টা, এইটা কিন্তু মেন যে প্যারাডক্সের কথা বলা হয়, টুইন প্যারাডক্সের কথা বলা হয়, সেই প্যারাডক্সটা কিন্তু এইখানে অ্যাকচুয়ালি অ্যারাইজ করে না। কিন্তু এই টাইম ডিফারেন্স কিন্তু রিয়েলি যদি দেখা যায় তাহলে কিন্তু টাইম ডিফারেন্স একটা হয়, রিয়েলি কিন্তু 30 বছরের টাইম ডিফারেন্স হয়। কিন্তু এইখানে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দিয়ে, যেহেতু স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি সিমেট্রি, কাজে সেটা কিন্তু এক্সপ্লেন করা যায় না। ওই জন্য এটা জেনারেল থিওরি অফ রিলেটিভিটি দিয়ে এই প্যারাডক্সটাকে এক্সপ্লেন করা হয়। জেনারেল থিওরি অফ রিলেটিভিটি কি বলছে না, দেখো বেসিক্যালি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি কি বিষয়টা, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আমরা শুধুমাত্র ইনার্শিয়াল ফ্রেমের কথা বলি, কিন্তু জেনারেল থিওরি অফ রিলেটিভিটি কি করে এক্সিলারেটেড ফ্রেমের কথা বলে। তাহলে যদি এক্সিলারেটেড ফ্রেম হয়, ভেবে দেখো, এটা যদি এক্সিলারেটেড ফ্রেম হয়, ভেবে দেখো, তাহলে এক্সিলারেটেড ফ্রেম হলে তখন তো এই ফর্মুলাগুলো যেগুলো আমরা ইউজ করছি এগুলো কাজে লাগবে না। তাহলে আমরা এইখানে এই যে বি ফ্রেমটা এক্সিলারেটেড সেটা আমরা ইগনোর করেছি। কেন বি ফ্রেমটা এক্সিলারেটেড বলা হচ্ছে? কারণ এ গিয়ে ফিরে এসছে, তাহলে গিয়ে যদি ফিরে আসে, ভেবে দেখো এইখানে তো যে স্পিডে গিয়েছিল সেই স্পিডে গিয়ে থেমে আবার ফিরে আসা সম্ভব না, তার মানে নিশ্চয়ই স্পিডটা ধীরে ধীরে কমে জিরো হয়েছে, তারপরে আবার ধীরে ধীরে বেড়েছে, তার মানে নিশ্চয়ই এটা এক্সিলারেটেড ফ্রেম। তাহলে সেই এক্সিলারেটেড ফ্রেমটা হচ্ছে আমরা এইভাবে ভাবতে পারি যে সেটা হচ্ছে যে ইকুইভ্যালেন্ট টু হাইলি গ্র্যাভিটেশনাল পুল। মানে দেখো, যদি একটা হাইলি অ্যাট্রাকটিভ ফোর্স থাকে তাহলে তার আন্ডারও একটা কি হয়, অ্যাক্সিলারেশন হয়। তো দেখা যায় টাইম ডাইলেশন রিয়েলি যদি কোনো যেমন ধরো ব্ল্যাক হোল, আমরা যদি বলি ব্ল্যাক হোল কি হয়, ব্ল্যাক হোল কোনো বস্তুকে খুব জোরে আকর্ষণ করে, তাহলে ব্ল্যাক হোলের সামনাসামনি যদি কোনো বস্তু থাকে বা ব্ল্যাক হোলের সামনে দিয়ে যদি কোনো বস্তু পেরিয়ে আসে, একটা একটা হাইলি অ্যাট্রাকটিভ ফোর্স যদি ফিল করে, তাহলেও কিন্তু তার টাইম ডাইলেশন হয়। তাহলে টাইম ডাইলেশনটা শুধুমাত্র যে এই ভেলোসিটির জন্য হয় তা কিন্তু নয়, টাইম ডাইলেশন কিন্তু হাইলি অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য হয়, যেটা জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে আরও ভালোভাবে ডিসকাস করা হয়েছে। তাহলে যেহেতু অ্যাক্সিলারেটেড ফ্রেম, তাহলে অ্যাক্সিলারেটেড যেখানটা হচ্ছে সেখানে আমরা বলতে পারি যে কম্পেয়ার করতে পারি যে হাইলি গ্র্যাভিটেশনাল পুল রয়েছে তার সঙ্গে কম্পেয়ার করতে পারি, তার মানে তার টাইমটা ডাইলেটেড হবে। এই টাইমটা অ্যাকচুয়ালি তার ডাইলেটেড হবে, কিন্তু সেটা আমরা এক্সপ্লেন করতে পারবো উইথ রেসপেক্ট টু জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। তাহলে অ্যাকচুয়ালি এসটিআরে কিন্তু যে টুইন প্যারাডক্সের কথা আমরা বলি, এসটিআরে কিন্তু অ্যাকচুয়ালি টুইন প্যারাডক্সের অ্যাকচুয়ালি কোনো এক্সিস্টেন্স নেই। টুইন প্যারাডক্সের অ্যাকচুয়ালি মানে টুইন দুজন যে টুইন তাদের মধ্যে যে বয়সের ডিফারেন্স হবে সেটা কিন্তু এসটিআরে সেটাকে অ্যাকচুয়ালি এক্সপ্লেন করা যায় না। জেনারেল থিওরি অফ রিলেটিভিটি এই বিষয়টাকে এক্সপ্লেন করে, এবং এইখানে এক্সপ্লেন করা যায়নি, মানে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি এখানে এক্সপ্লেন করা যায়নি বলে এখানে একটা প্যারাডক্স বলা হয়। জেনারেল থিওরি অফ রিলেটিভিটির কোনো প্যারাডক্স নয়, এটা একটা ফ্যাক্ট। প্যারাডক্স মানে কি? প্যারাডক্স হচ্ছে এমন একটা বিষয় যেটাকে রিজলভ করা যাবে না। যেমন ধরো মুন প্যারাডক্সটা কি ছিল, টাইম ডাইলেশন আমরা পাওয়ার পরে মুন প্যারাডক্সটা কিন্তু রিজলভ হয়ে গেল, কিন্তু টুইন প্যারাডক্সটা রিজলভ হচ্ছে না এখানে অ্যাকচুয়ালি, মানে এটা কোনো প্যারাডক্সই নয়। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অ্যারাইজই করে না অ্যাকচুয়ালি, টুইন প্যারাডক্স অ্যাকচুয়ালি অ্যারাইজ করে জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে। তো জেনারেল থিওরি অফ রিলেটিভিটি যখন এই বিষয়টাকে অ্যারাইজ করছে, তখন যদি আমরা এটাকে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি ইউজ করে এক্সপ্লেন করতে যাই, দেখছি যে এটা এক্সপ্লেন করা যাচ্ছে না। ওকে, তাহলে ওই জন্য এটা এখানে একটা প্যারাডক্সের মতো আমরা বলতে পারি। তাহলে এই যে মানে প্যারাডক্স আমরা কেন বলছি, এই যে একটা এজ ডিফারেন্স আসছে দুজনের মধ্যে, দুজন টুইনস তার মধ্যে একটা এজ ডিফারেন্স আসছে, যদি সে একটা স্পিডে গিয়ে আবার ফিরে আসে, তো সেই এজ ডিফারেন্সটা আমরা যখন এ এর সাপেক্ষে বি কে দেখছি তার একটা এজ ডিফারেন্স হচ্ছে। তাহলে বি এর এ এর সাপেক্ষে যদি বি কে দেখি, তাহলে এর এজটা তখন মানে যে টাইমটা এ 60 মাপছে সেই টাইমটা বি 30 মাপছে। আবার উল্টো দিক থেকে যদি আমরা দেখি, এও তো গতিশীল, তাহলে এ তো সেই টাইমটা 30-এই মাপবে। কি বলছি বুঝতে পারছি? তার মানে ওটা 30-এই আছে অ্যাকচুয়ালি। 30-60 যেটা আমরা বলছি সেটা আমরা একটা সাইড দেখছি, কিন্তু আরেকটা সাইড যদি সাইমালটেনিয়াসলি দেখা হয় তাহলে কিন্তু সেটা 30-এই অ্যাকচুয়ালি। তাহলে সেক্ষেত্রে তো কোনো প্যারাডক্স নেই বললেই চলে, প্যারাডক্স নেই সেক্ষেত্রে। কিন্তু জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে এই প্যারাডক্সটা আসবে, এবং রিয়েলি এক্সিস্ট বাই ম্যাথমেটিক্যালি উই ক্যান প্রুভ যে একটা এজ ডিফারেন্স আসবে। তো জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে সেটা এক্সপ্লেন করা হয়েছে বাই স্পেস টাইম কার্ভ বলতে পারো, বাই হাইলি গ্র্যাভিটেশনাল পুল বলতে পারো, ডিফারেন্ট ডিফারেন্ট বিষয়ে। ওকে, তো ওই জন্য টুইন প্যারাডক্সটা অ্যাকচুয়ালি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে খুব একটা ইম্পর্টেন্ট পার্ট নয়। দিস পার্ট অ্যারাইজ ইন জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বেসিক্যালি। ওকে, তো আমরা এই বিষয়টা বুঝলাম। এখন দেখো, আমি যেটা একটু আগে বলছিলাম যে আমরা এই টাইম ডাইলেশনের যে বিষয়টা, সেই টাইম ডাইলেশনের বিষয়টাকে আমরা অন্য একটা ভাবে আমরা প্রুভ করতে পারবো। দেখো, অল্টারনেটিভ প্রুফ যদি আমরা করতে চাই,
অল্টারনেটিভ প্রুফ, অল্টারনেটিভ প্রুফ। আরও বিষয়টা তাহলে ভালো করে বোঝা যাবে বিষয়টা কি। তো আমি বারবার বললাম যে টাইম যে আমরা একটা মাপছি একটা ইন্টারভ্যাল অ্যাকচুয়ালি বেসিক্যালি, তো সেই ইন্টারভ্যালটা দুটো ঘটনার মধ্যে যে ব্যবধান। তো মনে করো সাপোজ আমরা একটা ক্লক ফিট করছি এরকম টাইপের, যে এইখানে মনে করো একটা সোর্স অফ লাইট আছে, এইখানে মনে একটা দর্পণ আছে, দর্পণ আছে। কি হলো, এই সোর্স অফ লাইটটা এখান থেকে গেল মনে করো এইভাবে সোজা গেল, দিয়ে আবার ফিরে এলো সোজা, এখানে মনে করো ডিটেক্টর রাখা আছে ডি। তাহলে একটা সোর্স আছে একটা ডিটেক্টর আছে, ভালো করে বুঝো, একটা সোর্স আছে আর একটা ডিটেক্টর আছে। তাহলে এই সোর্স মনে করো এখান দিয়ে গেল, দিয়ে রিফ্লেক্ট হয়ে এখানে ফিরে এলো, এই ডিটেক্টরে মাপলো, তাহলে এইটা আমরা একটা টাইম বলছি, গিয়ে আবার ফিরে এলো, তো একটা ইন্টারভ্যাল, এইটা একটা ঘটনা বলছি, এটা একটা ইউনিট অফ টাইম আমরা বলছি। তাহলে বলো এইখান থেকে যে এইখানে ফিরে এলো, এইটা যদি আমরা এই ফ্রেমে পরিমাপ করি, এইটা মনে করো একটা ফ্রেম সাপোজ, এইটা সাপোজ আমি বলছি একটা ফ্রেম, ওকে, এবং এই ফ্রেমটা মনে করো এই ফ্রেমের সাপেক্ষে, ওকে, সাপোজ দিস ইজ এস ফ্রেম অ্যান্ড দিস ইজ এস ড্যাশ ফ্রেম অ্যান্ড দিস ফ্রেম ইজ মুভিং উইথ ভেলোসিটি ভি। এবং এই যে ঘটনাটা আমরা এখানে লক্ষ্য করছি, বাস এই ঘটনাটা লক্ষ্য করছি, এখানে সোর্স অফ লাইট, এখানে ডিটেক্টর আছে, গিয়ে ফিরে এলো, এবং এই ডিস্টেন্সটা হচ্ছে মনে করো ডি, এই ডিস্টেন্সটা হচ্ছে মনে করো ডি। তাহলে এখানে গিয়ে ফিরে আসতে যদি লাইটের স্পিডে যায়, কি স্পিডে আছে, লাইটের স্পিডে যাচ্ছে, তাহলে গিয়ে ফিরে আসতে মনে করো যে টাইমটা হচ্ছে, সেই টাইমটাকে যদি আমি সাপোজ টাউ জিরো বলি, তাহলে সেটা প্রপার টাইম উইথ রেসপেক্ট টু দিস ফ্রেম। এখানে যে অবজারভার থাকবে, এখানে যে অবজারভার থাকবে, তার জন্য এটা প্রপার টাইম। তাহলে সেই প্রপার টাইমটা কত হবে, গিয়ে ফিরে আসতে যে প্রপার টাইম আমরা যদি বলি, সেই প্রপার টাইম টাউ জিরো যদি আমরা বলি, সো দ্যাট ইজ বেসিক্যালি ডিস্টেন্স আপন স্পিড, ডিস্টেন্স হচ্ছে 2d আপন সি। তাহলে এইটা হচ্ছে প্রপার টাইম। এইবারে দেখো যদি আমরা এইখান থেকে দেখি, আমরা কি দেখবো বেসিক্যালি, এইখান থেকে যদি দেখবো তাহলে এটা পুরো তো মুভ করছে, তাহলে আমরা তখন দেখবো যে লাইটটা এইভাবে গিয়ে পড়ছে, দিয়ে এইভাবে আসছে, মানে পুরো বিষয়টাকে সিচুয়েশনটাকে আমরা এইভাবে দেখবো। দেখো এইটা যদি আমাদের দর্পণটা হয়, তখন সোর্স, এইটা যদি সোর্স হয়, এইটা যদি ডিটেক্টর হয়, আমরা বিষয়টা এরকম দেখবো যে লাইটটা এখানে গিয়ে পড়লো, দিয়ে এইখান থেকে ফিরে এলো এইখানে, ওকে। ডিটেক্টর এইটা সেম লাইনের উপরই হবে, কারণ ডিটেক্টর আর সোর্স প্যারালাল আছে, ওকে। তাহলে দেখো, তাহলে এটা সি স্পিডে গেল, তাহলে সি স্পিডে এইখান থেকে এইখানে গেল, দিয়ে ফিরে এলো, তাহলে পুরো গিয়ে ফিরে আসতে লাগছে যদি টাউ জিরো হয়, টাউ জিরো হয়, তাহলে ভেবে দেখো, তাহলে এই ফ্রেমের সাপেক্ষে সেই টাইমটাকে যদি আমি এইখান থেকে এইখানে পুরোটাকে টাউ বলি, তাহলে সেই টাইমটা কত হবে বলো, সেই টাইমটা কত হবে না, এইটা হয়ে যাবে, দেখো ভেবে দেখো, সি ইন্টু টাউ জিরো বাই টু অর্ধেক, এইটাও সি ইন্টু টাউ জিরো বাই টু। টাউ জিরো বলবো কি আর, সেক্ষেত্রে টাউ বলবো, তাহলে টাউ বাই টি, সি টাউ বাই টি, এটাও কিন্তু সি টাউ বাই টি, ওকে। এবং এই বরাবর ভি স্পিডে যাচ্ছে, ভেবে দেখো এই বরাবর কত স্পিড যাচ্ছে, ভি বরাবর ভি স্পিডে যাচ্ছে এই বরাবর, দেখো তাহলে এই এসটা এই ডি অবধি গেছে ভি স্পিডে, তাহলে এইখান অবধি যেটা গেছে সেটা কত হবে অর্ধেক টাইমে, টাউ বাই টি, তাহলে ভি ইন্টু টাউ বাই টু। আর এই ডিস্টেন্সটা আমাদের কত আছে, গিভেন আছে ডি। তাহলে দেখো এখানে যদি আমরা পিথাগোরাস থিওরাম ইউজ করি, দিস স্কোয়ার ইকুয়াল টু দিস স্কোয়ার প্লাস দিস স্কোয়ার, ভেরি সিম্পল। তাহলে যদি আমরা সেক্ষেত্রে পিথাগোরাস থিওরাম ইউজ করি, আমরা কি লিখতে পারবো, দেখো সি স্কোয়ার টাউ স্কোয়ার, নেক্সট পেজে করছি, হ্যাঁ নেক্সট পেজে আমি এই জন্যই করছি, নাহলে এইখানে পেজটা বাড়িয়ে করা যাবে, তাহলে নোটটা তো প্রবলেম হয়ে যাবে, ওকে। তাহলে দেখো এখানে যদি আমরা পিথাগোরাসের থিওরাম অ্যাপ্লাই করি, কি হবে, সি স্কোয়ার ইন্টু টাউ অপন টু তার হোল স্কোয়ার ইকুয়াল টু কী হবে, ডি স্কোয়ার প্লাস ভি ইন্টু টাউ অপন টু তার হোল স্কোয়ার, ওকে। তার মানে দেখো যদি আমরা টাউ অপন টু হোল স্কোয়ার এটাকে কমন নিই, ইন্টু হয়ে যাবে, দেখো সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার, তাহলে টাউ অপন টু তার হোল স্কোয়ার ইকুয়াল টু যেটা হবে সেটা হচ্ছে, আচ্ছা এইখানে, হ্যাঁ ঠিকই আছে টাউ অপন টু, তাহলে এখানে যেটা হবে সেটা কি হবে, ডি স্কোয়ার আপন সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ওকে। এবারে দেখো তাহলে যদি আমরা বলি
এইটাকে যদি আমরা ভি স্কোয়ার দিয়ে করে ভাগ করে দিই, সি স্কোয়ার দিয়ে যদি ভাগ করতে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হবে। তাহলে উপর নিচে একটা সি স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, তাহলে ডি স্কোয়ার আপন সি স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। ওকে, টাও আপন 2 তার হোল স্কোয়ার। তাহলে টাও আপন 2 কত হবে? তাহলে ফাইনালি টাও আপন 2 হয়ে যাবে, দেখো ডি আপন সি ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। আচ্ছা, ডি আপন সিটা কি? দেখো ডি আপন সিটা হচ্ছে অ্যাকচুয়ালি টাউ নট আপন 2, টাউ নট আপন 2। তাহলে অ্যাকচুয়ালি কি হলো না, টাউ আপন 2 ইজ ইকুয়াল টু টাউ নট আপন 2 ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। তাহলে 2 2 যদি আমরা কেটে দিই, ফাইনালি দেখো পেয়েছি টাউ ইকুয়াল টু টাউ নট আপন root over of 1 minus v square upon c square. So this is how we can prove this phenomena of time dilation by using an alternative process. Clear? চলো নেক্সট যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে একটা কোয়েশ্চেন করবো এখান থেকে, একটা সিম্পল কোয়েশ্চেন এখান থেকে আমরা করছি, লাইক মুন পার্টিকেলস। ঠিক আছে, কোয়েশ্চেনটা লিখো। কোয়েশ্চেনটা কি বলছে, কিছু মন পার্টিকেলস মনে করো মুভ করছে। সাপোজ এখানে যে কসমস রয়েছে, এই কসমস থেকে মনে করো মন পার্টিকেলসগুলো মুভ করছে উইথ স্পিড ভি, অ্যান্ড ভি ইজ গিভেন অ্যাজ 2.994 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। আর এই মন পার্টিকেলসগুলোর যে হাফ লাইফ টাইম দেওয়া আছে টাউ হাফ, তো হাফ লাইফ টাইম ইজ গিভেন বাই 2.2 ইন্টু 10⁻⁻6 সেকেন্ড, -6 সেকেন্ড। মানে এই মন পার্টিকেলসগুলো একটা এই টাইমে যতটা যাবে, যাওয়ার পর ইন্টেন্সিটি অর্ধেক হয়ে যাবে। হাফ লাইফ মানে কি, অর্ধেক পার্টিকেলস এখানে গিয়ে শেষ। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাকে নির্ণয় করতে হবে উইথ রেসপেক্ট টু টার্গেট, মানে মন পার্টিকেলসগুলো যেখানে অবধি যাবে, মনে করো এইখানে অবধি যাবে, তো এইটাকে আমরা টার্গেট বলতে পারি, এখানে যে অবজারভারটা আছে। তাহলে উইথ রেসপেক্ট টু টার্গেট, what will distance travel, what will be the distance traveled, what will be the distance traveled, what will be the distance traveled by mu such that its intensity become I naught upon 2, its intensity become I naught upon 2। ওকে, এর ইন্টেন্সিটিটা হয়ে যাবে I naught upon 2। তাহলে দেখো I naught upon 2 হয়ে যাবে মানে কি, মানে এই টাউ 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 হাফটা অ্যাকচুয়ালি প্রপার টাইম ফর দ্য মুন। যদি আমরা এখানে এই অবজারভার বলি, তাহলে এই অবজারভারের জন্য টাউ হাফটাকে আমরা প্রপার টাইম ধরবো। তাহলে কি হবে, সেই প্রপার টাইমে এই যে ডিস্টেন্সটা যাবে সেই ডিস্টেন্সটার কথা বলা হচ্ছে, হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স ট্রাভেল। ওকে, তাহলে দেখো এটা আমরা কীভাবে নির্ণয় করতে পারবো, দুভাবেই নির্ণয় করতে পারবো, টাইম ডাইলেশন দিয়েও নির্ণয় করতে পারি, আবার লেন্থ কন্ট্রাকশন দিয়েও নির্ণয় করতে পারি। তাহলে দেখো অ্যাকচুয়ালি এইখানে এই ফ্রেমে যে টাইমটা হবে উইথ রেসপেক্ট টু দিস, দেখো টার্গেটের সাপেক্ষে আমরা হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই মিউ উইথ রেসপেক্ট টু টার্গেট। তাহলে উইথ রেসপেক্ট টু টার্গেট মানে কি এর সাপেক্ষে যে গ্রাউন্ডে আছে, তাহলে এর সাপেক্ষে এখানে যে টাইমটা হবে সেই টাইমটা কি হবে, ডাইলেটেড টাইম। তাহলে সেটা যদি টাউ বলি তাহলে সেটা কত হবে, টাউ নট আপন রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। কিন্তু এই টাউ নটটা দেখো, এই টাউ নটটা অ্যাকচুয়ালি দিস, কারণ কখন অর্ধেক হবে জিজ্ঞেস করেছে I নট বাই 2। তাহলে সেই টাউ নটটা যদি আমরা এখানে ইউজ করি, সো দ্যাট উইল বি 2.2 ইন্টু 10⁻⁻6 ডিভাইড বাই ওই ভেলোসিটির মানটা যদি এখানে তোমরা বসাও এবং সি এর মানটা বসাও, তাহলে যে ফাইনাল এক্সপ্রেশনটা পাবে আমি সেইটি জাস্ট লিখছি ডাইলেটেড টাইম, সেটা হবে আমাদের 34.8 ইন্টু 10⁻⁻6 সেকেন্ড। ক্লিয়ার, 34.8 ইন্টু 10⁻⁻6 সেকেন্ড। আচ্ছা,
তাহলে তাই যদি হয়, তাহলে এ কতটা ডিস্টেন্স কভার করবে, ভি ভেলোসিটিতে ভি ইন্টু টাউ। সো ডিস্টেন্স কভার যেটা হবে সেটা যদি আমরা সাপোজ এর সাপেক্ষে যে ডিস্টেন্সটা কভার হবে সেটা যদি আমরা এইচ বলি বা মনে করো আমি এই পুরো ডিস্টেন্সটাকে টার্গেটটা যদি এখানে থাকছে বাই সাচ দ্যাট ইটস ইন্টেন্সিটি দ্যাট ইস রেসপেক্ট টার্গেট হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই মিউ সাচ দ্যাট ইটস ইন্টেন্সিটি। আচ্ছা, তাহলে মনে করো এই ডিস্টেন্সটা যেটা এর সাপেক্ষে আসছে সেটা এইটা হচ্ছে মনে করো এল নট। তাহলে সেক্ষেত্রে এই এন নটটা কত হবে বলো, ভি ইন্টু টাউ নট, ভি ইন্টু টাউ অ্যাকচুয়ালি, কারণ দেখো এর সাপেক্ষে কিন্তু এটা কি প্রপার লেন্থ, ঠিক আছে। তাহলে এর সাপেক্ষে যদি প্রপার লেন্থ হয় তাহলে ভি ইন্টু টাউ হবে, তাহলে সেইটা কত হবে, সেই ভি ইন্টু টাউটা হয়ে যাবে দেখো ভি এর মানটা যদি তুমি বসাও 2.994 ইন্টু 10⁸ ইন্টু টাউ এর যদি এই মানটা বসাও 34.8 ইন্টু 10⁻⁻6, এইটা অলমোস্ট 10.4 কিলোমিটারের কাছাকাছি আসবে। তাহলে এইটা হচ্ছে এর সাপেক্ষে কি প্রপার লেন্থ, বটে কি? তাহলে তাহলে ভেবে দেখো এই লেন্থটা আসবে, তাহলে যদি আমরা উল্টো দিক থেকে লেন্থ কন্ট্রাকশনের সাহায্যে নির্ণয় করতে চাই তাহলে এই মুওনের জন্য এই লেন্থটা কত হবে, মুওনের জন্য এই লেন্থটা কত হবে, মুওনের জন্য এই লেন্থটা হবে ভেবে দেখো অ্যাকচুয়ালি ফর মুওন পার্টিকেলস, তাহলে এল ইকুয়াল টু কত হবে, এল নট রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। ওকে, তাহলে সেই ডিস্টেন্সটা আমরা কি করে পাবো, এখান থেকে যদি আমরা এন নট বের করতে চাই তাহলে এন নট আমাদের কত হবে, এন নট দেখো হয়ে যাবে, মানে আমি যদি প্রবলেমটাকে লেন্থ কন্ট্রাকশন দিয়ে সলভ করি তাহলে আমাকে অ্যাকচুয়ালি এন নট বের করতে হবে। তাহলে এন নট কত হবে বলো, এল বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। কিন্তু এল কোথার থেকে পাবে, এলটা হচ্ছে কত দেখো, এলটা যদি আমরা এই ফ্রেমে এর জন্য লেন্থ বলি তাহলে ভি ইন্টু টাউ হাফ, কারণ এই ফ্রেমে এইটা কি এটা প্রপার টাইম, তাহলে এই ফ্রেমে এই মুওনের ফ্রেমে তাহলে এই এলটা কত হয়ে যাবে, ভি ইন্টু টাউ নট। তার মানে এটা সিম্পল দেখো ভি ইন্টু টাউ নট আপন রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার লিখতে পারি। আর ভেবে দেখো এই টাউ নট বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ারটা আসলে টাউ, ঠিক আছে। তাহলে এইভাবেও কিন্তু তোমরা চাইলে কোয়েশ্চেনটা করতে পারো, সেম বিষয়, ক্লিয়ার। কিন্তু আমরা এখানে টাইম ডাইলেশন দিয়েই করলাম। চলো টাইম ডাইলেশনের আর একটা কোয়েশ্চেন করি, তারপর আমরা নেক্সট লস অফ সাইমালটেনিটি কথা বলবো। Next question number 2. The distance of star from Earth is, the distance of star from Earth is 4.25 light year, 4.25 light year as measured from Earth, as measured from Earth. A spaceship travels from Earth to star. A spaceship travels from Earth to star at constant velocity, in 4.25 year according to clock of the ship. The speed of spaceship with respect to Earth কি ফাইন করতে হবে, the speed of spaceship with respect to Earth, এটা ফাইন্ড করতে হবে, ক্লিয়ার। সো দিস ইজ দ্য কোয়েশ্চেন। তাহলে দেখো এখানে কি কি দেওয়া আছে, প্রথমে
ডিস্টেন্সটা দেওয়া আছে, দ্য ডিস্টেন্স অফ স্টার ফ্রম আর্থ ইজ দিস, মেজার ফ্রম দ্য আর্থ। ওকে, তাহলে আর্থ থেকে যদি আমরা এটাকে আর্থ বলি, আর্থ সারফেস বলি, তাহলে দেখো এই আর্থ সারফেস থেকে এখানে যদি আমরা বলি স্টার, তাহলে এই যে স্টার আছে এবং এটা যদি আর্থ, এদের যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা আমরা মেজার করেছি অলরেডি। দিস ডিস্টেন্স ইজ সাপোজ ডি, অ্যান্ড দিস ডিস্টেন্স ইজ গিভেন এজ 4.25 লাইট ইয়ার। সো ডি ইজ নাথিং বাট 4.2 লাইট ইয়ার, মানে ডিস্টেন্সটা যদি আমরা ইন টার্মস অফ সি লিখি তার মানে 4.25 সি হবে। ওকে, কারণ সি ইন্টু টি হবে। লাইট ইয়ার মানে কি, লাইট ইয়ার হচ্ছে যে একটা ডিস্টেন্স, তাহলে লাইট ইয়ারের ডিস্টেন্সটাকে আমরা কি বলি, আলো 1 বছরে যত দূর যায়। ওকে, তাহলে আলো 4.25 বছরে কত দূর যাবে, 4.25 ইন্টু সি, মানে ইন টার্মস অফ সি আমরা লিখতে পারি ডি ইজ ইকুয়াল টু 4.25 সি। ওকে, সো দিস ইজ বেসিক্যালি দ্য ডিস্টেন্স মেজার্ড বাই ফ্রম আর্থ। সেখানে কি বলছে দেখো, আর স্পেস শিপ ট্রাভেলস ফ্রম আর্থ টু স্টার। তাহলে একটা স্পেস শিপ যদি ট্রাভেল করে মনে করো উইথ স্পিড ভি অ্যাট কনস্ট্যান্ট ভেলোসিটি ইন 4.25 ইয়ার, তাহলে এর যে টাইমটা দেখো 4.25 ইয়ার, এটা অ্যাকর্ডিং টু ক্লক অফ দ্য শিপ। তাহলে শিপের যে ক্লক তার সাপেক্ষে এটা পরিমাপ করেছে। তাহলে শিপের ক্লকে যদি পরিমাপ করে ভেবে দেখো, তাহলে সেইটা আসলে কি প্রপার টাইম, শিপের জন্য প্রপার টাইম। তাহলে সেটা যদি বলি তাহলে সেটা হচ্ছে প্রপার টাইম ফর শিপ। তাহলে সো টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে যে 4.25 ইয়ার, এটা হচ্ছে প্রপার টাইম, টাউ নট প্রপার টাইম, এইটা হয়ে যাবে প্রপার টাইম। ওকে, নেক্সট নির্ণয় করতে কি হবে, দ্য স্পিড অফ দ্য শিপ উইথ রেসপেক্ট টু আর্থ। তাহলে আর্থের সাপেক্ষে টাইম কত হবে, তাহলে আর্থের সাপেক্ষে যে টাইম হবে টাউ ইজ ইকুয়াল টু টাউ নট রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। ওকে, তাহলে সেই ডাইলেটেড টাইমটা তো গিভেন নেই, তাহলে আমরা ভেলোসিটি কী করে নির্ণয় করব, ডাইলেটেড টাইমটা তো গিভেন নেই, তাহলে ডাইলেটেড টাইমটা আমরা কী করে পাবো, টাউ নট ইজ গিভেন প্রপার টাইম। তাহলে আমরা এই প্রপার টাইমটাকে আমরা কি বলতে পারি, দ্য স্পিড অফ স্পেসশিপ উইথ রেসপেক্ট টু আর্থ নির্ণয় করতে হবে। তাহলে সিম্পল আমরা উইথ রেসপেক্ট টু স্পেসশিপ যদি বলি, এই টাইমটা দেখো, এই টাইমটা তো স্পেসশিপের সাপেক্ষে টাইম টাউটা, তাহলে আর ভেলোসিটিটা কার সাপেক্ষে, দ্য ভেলোসিটি a spaceship travels from earth to star at constant velocity in air according to clock of the ship, the speed of the spaceship with respect to earth। আচ্ছা, তাহলে ভিটাকে আমরা ধরছি, এটি বের করতে হবে, ভিটাকে আমরা ধরছি স্পিড অফ স্পেসশিপ উইথ রেসপেক্ট টু আর্থ, ভেলোসিটি অফ স্পেসশিপ উইথ রেসপেক্ট টু আর্থ। তাহলে আর্থের সাপেক্ষে যে ডিস্টেন্সটা হবে সেই ডিটা কত হবে দেখো, ভি ইন্টু টাইম, টাইমটা কী হবে উইথ রেসপেক্ট টু আর্থ, তাহলে উইথ রেসপেক্ট টু আর্থ যদি বলি সেই টাইমটা কিন্তু টাউ হবে। তাহলে ডি ইজ ইকুয়াল টু ভি ইন্টু টাউ বলতে পারে, কারণ ডি গিভেন আছে। তাহলে তাই যদি হয় দেখো, তাহলে ডি ইজ ইকুয়াল টু ভি ইন্টু টাউ, ভালো করে ব্যাপারটা বুঝতে পারলে, এইটা হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু টাউ জিরো ফর রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমি ভেলোসিটিটা বের করতে চাইছি উইথ রেসপেক্ট টু আর্থ, টাউটা তাহলে কার সাপেক্ষে নেব, উইথ রেসপেক্ট টু আর্থ, তাহলে উইথ রেসপেক্ট টু আর্থ নিলে এটাকে ডাইলেটেড টাইম, ডি ইজ ইকুয়াল টু হয়ে গেলো ভি ইন্টু টাউ। তাহলে ডি মানে 4.25 সি, তাহলে দেখো ডি ইকুয়াল টু যদি আমরা ভি ইন্টু টাউ বসাই, তাহলে ডি ইকুয়াল টু হচ্ছে যে ভি ইন্টু টাউ। ওকে, তাহলে ভি ইন্টু টাউ হচ্ছে কত, টাউ জিরো আপন রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার, আর ডি গিভেন আছে দেখো 4.25 সি। ওকে, তাহলে ভি আমাদেরকে বের করতে হবে, টাউ জিরো গিভেন, তাহলে দেখো 4.25 সি ইকুয়াল টু ভি ইন্টু টাউ জিরো হচ্ছে যে 4.25 আপন রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। তাহলে 4.25 কেটে গেল, তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে দেখো ভি স্কোয়ার আপন রুট ওভার অফ, সরি রুট ওভারটা উঠে যাবে বোথ সাইডে স্কোয়ার করলে, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। তাহলে গুণ করে দাও, কোনাগুনি সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু 2 ভি স্কোয়ার, তার মানে ভি ইকুয়াল টু সি বাই রুট 2 হবে। ওকে, ভি ইকুয়াল টু সি বাই রুট, পারফেক্ট, ক্লিয়ার বিষয়টা। তাহলে কিন্তু আমাদেরকে এইটা বুঝতে হবে যে কোনটা প্রপার টাইম আর কোনটা অ্যাকচুয়ালি ডাইলেটেড টাইম, তাহলে আমরা এটা করতে পারবো। ক্লিয়ার, চলো
নেক্সট আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে লস অফ সাইমালটানিটি। এইটা বললে আমাদের এই ভেলোসিটির যে পোর্শনটা, সেই পোর্শনটা কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। ওকে, তাহলে নেক্সট টপিক দেখো আমরা যেটা বলবো সেটা হচ্ছে লস অফ সাইমালটেনিটি। লস অফ সাইমালটেনিটি, লস অফ সাইমালটেনিটি, EITY, লস অফ সাইমালটেনিটি। ওকে, এবারে দেখো সাইমালটেনিটি, লস অফ সাইমালটেনিটি মানে বলছে যে T1 ইকুয়াল টু, যে আমরা বলে থাকি যে T1 ড্যাশ ইকুয়াল টু T2 ড্যাশ, যদি আমরা বলি যে কোনো একটা ঘটনা এস ফ্রেমে যদি আমাদের ঘটে, মানে এক্স ফ্রেমে যদি কোনো একটা ঘটনা ঘটে ইন কোনো একটা পার্টিকুলার টাইমে, ওকে, বা দুটো ঘটনা যদি আমরা বলি যে দুটো ঘটনা যদি আলাদা আলাদা জায়গায় ঘটে এস ফ্রেমের সাপেক্ষে, তাহলে আমরা T1 ইকুয়াল টু T2 বলতে পারবো। ভালো করে বুঝো, কোনো একটা ঘটনা এস ফ্রেমের সাপেক্ষে দুটো আলাদা আলাদা জায়গায় ঘটলো সাইমালটেনিয়াসলি, তাহলে T1 ইকুয়াল টু T2। তাহলে এটা নেসেসারি নয় যে ওই ঘটনাটা এস ডেট ফ্রেমও সাইমালটেনিয়াসলি ঘটবে। এটি হচ্ছে লস অফ সাইমালটেনিটি। মানে বিষয়টা হচ্ছে যে মনে করো আমরা আমরা সাধারণভাবে যে কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন যেভাবে করি, মনে করো এটা হচ্ছে একটা এস ফ্রেম, ঠিক আছে, এটা হচ্ছে যে একটা এস ফ্রেম, আর এটা হচ্ছে একটা এস ডেস ফ্রেম, এটা হচ্ছে এস ডেস ফ্রেম। তাহলে কোনো একটা মনে করো পয়েন্ট, ওকে, কোনো একটা পয়েন্ট মনে করো এখানে রয়েছে, সেটা আমরা যদি বলি P1, তাহলে সেই পয়েন্টটা আমরা কোঅর্ডিনেট বলি x1, y1, z1, t1 উইথ রেসপেক্ট টু এস ফ্রেম। এখানে একটা পয়েন্ট রয়েছে মনে করো P2, যেটাকে আমরা বলছি x2, y2, z2, t2 উইথ রেসপেক্ট টু এস ফ্রেম। সেম পয়েন্টটাকে আমরা বলতে পারি x1 ড্যাশ, y1 ড্যাশ, z1 ড্যাশ, t1 ড্যাশ উইথ রেসপেক্ট টু এস ড্যাশ ফ্রেম, অ্যান্ড সেম থিং উইল বি x2 ড্যাশ, y2 ড্যাশ, z2 ড্যাশ, t2 ড্যাশ উইথ রেসপেক্ট টু এস ড্যাশ ফ্রেম। ক্লিয়ার? এখন দেখো যদি এমন হয় কোনো একটা ঘটনা মনে করো সাইমালটেনিয়াসলি এস ফ্রেমে ঘটেছে, তাহলে T1 ইকুয়াল টু T2, T1 ইকুয়াল টু T2 if an event, if an event happens simultaneously in S frame, then we can say ki T1 equal to T2, but it is not necessary that in S dash frame this thing will also be T1 dash equal to T2 dash। তো সেইটা আমরা কিভাবে প্রুভ করতে পারবো? দেখো ভেরি সিম্পল, যদি আমরা লরেন্স ট্রান্সফরমেশন ইউজ করি তাহলে দেখো অ্যাকর্ডিং টু লরেন্স ট্রান্সফরমেশন আমরা কি জানি? অ্যাকর্ডিং টু লরেন্স ট্রান্সফরমেশন আমরা কি বলতে পারি যে T1 ড্যাশ ইকুয়াল টু T1 মাইনাস Vx1 अपॉन c स्क्वायर डिवाइड बाय रूट ओवर ऑफ 1 माइनस v स्क्वायर अपॉन c स्क्वायर, एंड T2 डैश इक्वल टू আমরা বলতে পারি কি T2 माइनस Vx2 अपॉन c स्क्वायर डिवाइड बाय रूट ओवर ऑफ 1 माइनस v स्क्वायर अपॉन c स्क्वायर। So what will be T1 dash minus T2 dash? So what will be T1 dash minus T2 dash? So T1 dash minus T2 dash যেটা হবে দেখো T1 minus T2 प्लस v अपॉन c स्क्वायर इंटू x2 माइनस x1 डिवाइड बाई रूट ओवर ऑफ 1 माइनस v स्क्वायर बाई c स्क्वायर। दिस विल बी द फाइनल रेजल्ट। ভেবে দেখো তাহলে মনে করো যদি এমন হয়েও যায় T1 ড্যাশ মাইনাস T2 ড্যাশ, আচ্ছা ঠিক আছে, যদি মনে করো এমন হয়েও যায় যে T1 ইকুয়াল টু T2, তবুও দেখো T1 ড্যাশ মাইনাস T2 ড্যাশ একটা টার্ম পড়ে থাকছে, তাহলে দেখো ভেবে দেখো ইফ দেখো আমি যদি বলি if T1 equal to T2, then also T1 dash minus T2 dash not equal to 0, কারণ দেখো এই পোর্শনটা থাকবে v by c square into this, তার মানে T1 dash not equal to T2 dash, তার মানে কি it is not necessary that the same phenomena will happen in S dash frame simultaneously. Okay, so this is a loss of simultaneity. This is theoretically we can say कि loss of simultaneity.
থিওরিটিক্যালি যদি আমাকে লস অফ সাইমালটেনিটি জিজ্ঞেস করে তাহলে আমি এটাই বলবো। এবার দেখো একটা রিয়েলিস্টিক আমরা প্রবলেমের সাহায্যে এটাকে আমরা ডিসকাস করব, এবং সঙ্গে সঙ্গে আমি এটাও বলবো যে লরেন্জ ট্রান্সফরমেশনে এই লস অফ সাইমালটেনিটি, গেলিলিয়ান ট্রান্সফরমেশনে এই লস অফ সাইমালটেনিটি কিন্তু নেই। গেলিলিয়ান ট্রান্সফরমেশনে কিন্তু যদি কোনো একটা ফেনোমেনা এস ফ্রেমে সেম টাইমে হয় তাহলে এস ড্যাশ ফ্রেমও সেম টাইমে হবে। ওকে, তো দেখো সেটা আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করবো। এমনিতে তো বোঝাই যাচ্ছে, কারণ গেলিলিয়ান ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কি টি ওয়ান ড্যাশ ইকুয়াল টু টি টু ড্যাশ, মানে টি ওয়ান ইকুয়াল টু টি ওয়ান ড্যাশ, টি টু ইকুয়াল টু টি টু ড্যাশ। তাহলে বুঝতেই পারছো টি ওয়ান ইকুয়াল টু টি ওয়ান হলে টি ওয়ান ড্যাশ ইকুয়াল টু টি টু ড্যাশ হবেই ইন ইন গেলিলিয়ান ট্রান্সফরমেশন। তো সেই গেলিলিয়ান ট্রান্সফরমেশনে এবং লরেন্স ট্রান্সফরমেশন একসঙ্গে দুটোকে নিয়ে আমরা একটা কোয়েশ্চেন করবো, যেখানে আমরা দেখবো যে লস অফ সাইমালটেনিটি, যে কীভাবে গেলিলিয়ান ট্রান্সফরমেশনে সেই লস অফ সাইমালটেনিটি থাকছে থাকছে না এবং লরেন্স ট্রান্সফরমেশন থাকছে। ওকে, সো এক্সাম্পল অফ লস অফ সাইমালটেনিটি is a very very important thing. Okay, example of loss of simultaneity. Example of loss of simultaneity. তো দেখো বিষয়টা, তাহলে দেখো মনে করছি যেটা একটা প্ল্যাটফর্ম রয়েছে, প্ল্যাটফর্মে ট্রেনের এক্সাম্পলটাই নেবো। এটা মনে করো আমাদের একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে। প্ল্যাটফর্মে মনে করো একজন অবজারভার রয়েছে। ওকে, আর একটা আমরা ট্রেন বলছি, প্ল্যাটফর্মে অবজারভারকে আমরা এক্স দিয়ে প্রকাশ করেছিলাম। আচ্ছা, এখানে একটা ট্রেন মনে করো যাচ্ছে, যার স্পিড আমরা ভি বলছি। এই ট্রেনের মনে করো দুটো পয়েন্ট আছে, ট্রেনের যে দুটো কামরার যে দুটো পয়েন্ট, এটা এইভাবে দেখাচ্ছি, ভি স্পিডে যাচ্ছে। এইখানে একটা পয়েন্ট রয়েছে, এইখানে একটা পয়েন্ট রয়েছে। এই পয়েন্টটাকে আমি এ পয়েন্ট বলছি, আর এই পয়েন্টটাকে আমি বি পয়েন্ট বলছি। এখানে মনে করো একটা সোর্স অফ লাইট রয়েছে, সোর্স অফ লাইট। এই লাইট সোর্সটা এখান থেকে এদিকেও যাচ্ছে উইথ স্পিড সি, এদিকেও যাচ্ছে উইথ স্পিড সি, সমস্ত ডাইরেকশনে লাইট এখান থেকে এমিট করবে। তাহলে আমরা দেখব যে লাইটটা এখান থেকে এ পয়েন্টে গিয়ে যখন টিক করবে, বা লেজার সোর্স যদি হয় এ পয়েন্টে গিয়ে যখন পড়বে সেই টাইমটা কত, আর বি পয়েন্টে গিয়ে যখন পড়বে সেই টাইমটা কত। এবং এইখানে আরেকটা অবজারভার আছে, যে হচ্ছে অবজারভার ওয়াই, ট্রেনের মধ্যে যে অবজারভারটা রয়েছে দ্যাট ইজ মিস্টার ওয়াই। ওকে, তাহলে দেখো যদি আমরা বলি ডেল্টা টি ফর এ, ভালো করে বুঝো, ডেল্টা টি এ, নোটেশনটা বুঝো, ডেল্টা টি এ, ঠিক আছে, মানে এ পয়েন্ট যেতে যে টাইমটা লাগছে উইথ রেসপেক্ট টু ওয়াই, এই টাইমটা কত হবে। ডেল্টা টি এ উইথ রেসপেক্ট টু ওয়াই, তাহলে উইথ রেসপেক্ট টু ওয়াই যখন বলছি এই ফ্রেমেই আছে, কোনো সমস্যা নেই, তাহলে যে টাইমটা হবে সেটা কত হবে, এইখান থেকে এইখানে যেতে যে সময়টা লাগা উচিত, এই ফ্রেমেই তো আছে, তাহলে তো শুধু স্পিড অফ লাইট সি নেবো, তাহলে এইখান থেকে এখানে যদি পৌঁছাতে যে সময়টা লাগবে, আচ্ছা এর দৈর্ঘ্যটা আমরা ডিফাইন করে দিই এল নট, এর পুরো দৈর্ঘ্যটা ডিফাইন করি যদি এন নট, তাহলে অর্ধেক যে দৈর্ঘ্যটা এখানে অবধি হবে সেটা এন নট বাই টু, তার মানে ডিস্টেন্স এন নট বাই টু, আর স্পিড হচ্ছে যে দিস, তাহলে কি হবে বলো, তাহলে হয়ে যাবে টাইম, টাইম ইকুয়াল টু কত হবে, ডিস্টেন্স বাই স্পিড, তাহলে তাহলে কত হবে, ডিস্টেন্স এন নট বাই টু আপন সি, মানে বলতে পারে এন নট আপন টু সি, এন নট আপন টু সি। সেম থিং দেখো যদি আমি বলি যে ডেল্টা টি বি উইথ রেসপেক্ট ওয়াই, মানে এইখান থেকে এইখানে যেতে যে সময়টা লাগছে লাইটটার উইথ রেসপেক্ট টু ওয়াই ফর দ্য পয়েন্ট বি, বি বি অবধি যেতে, তাহলে সেটাও সেম টাইম হবে, এদিকে যাচ্ছে যেহেতু উইথ রেসপেক্ট টু ওয়াই বলছি আমরা, ওয়াই মানে উইথ রেসপেক্ট টু ওয়াই, সো দ্যাট উইল বি জাস্ট এন নট আপন টু সি, সো ইট উইল বি সেম। সো আমরা কি বলতে পারি, সো আমরা বলতে পারি দেখো ডেল্টা টি এ ওয়াই ইকুয়াল টু ডেল্টা টি বি ওয়াই। ওকে, তার মানে টু ইভেন্টস at different place at same time, two events at different places at different place at different places at same time,
at same time, at same time, at same time. So the event is simultaneous from the train frame, ট্রেনের সাপেক্ষে. So the event is simultaneous. So the event is simultaneous with respect to train frame, with respect to the frame attached to train, with respect to the frame attached with train, attached with train, বা আমরা বলতে পারি with respect to Mr. Y, with respect to Mr. Y. ক্লিয়ার বিষয়টা? তাহলে এখানে কিন্তু সাইমালটেনিটি হচ্ছে। কিন্তু যদি সেম বিষয়টা আমরা উইথ রেসপেক্ট টু এক্স নির্ণয় করি তাহলে কি হবে দেখো, উইথ রেসপেক্ট টু যদি এক্স বলি, নাও লেট আস ক্যালকুলেট উইথ রেসপেক্ট টু এক্স। এই ডায়াগ্রামটাকে আমি কপি করে নিয়ে যাই নেক্সট ফ্রেমে। আচ্ছা, এই পেজটা এদিকে করে চলে গেল। এই পেজটা এখানে কি করে চলে এলো? এইদিকে তো একটা কোয়েশ্চেন ছিল আগে, এই কোয়েশ্চেনটা একটা পার্ট ছিল। থাক, পরে দেখা যাবে। তাহলে দেখো যেটা বলছি উইথ রেসপেক্ট টু এক্স, now let us calculate with respect to x. Now let us calculate with respect to x. তাহলে যখন x এর সাপেক্ষে আমরা ক্যালকুলেট করব তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে যেহেতু এই ডাইরেকশনে দেখো ভি আছে, ভেলোসিটি যেহেতু এই ডাইরেকশনে, আমি ন্যাচারাল বলছি যে ভেলোসিটি যেহেতু এই ডাইরেকশনে আছে, তাহলে এই সিও এই ডাইরেকশন, তাহলে এই দিকে যেতে নিশ্চয়ই কম সময় লাগবে, এই দিকে যেতে নিশ্চয়ই বেশি সময় লাগবে। তার মানে নর্মালি আমরা বলতে পারি, কারণ দেখো আমি যদি সিম্পল ডায়াগ্রাম বলি তাহলে বি পয়েন্টার কথা আমরা যদি বলি, দেখো ভেবে দেখো, বি পয়েন্টার ভেলোসিটি এইদিকে, আর লাইট কি হচ্ছে এই বরাবর এই দিক থেকে আসছে। ওকে, এই পয়েন্টার ক্ষেত্রে দেখো, এই পয়েন্টার ক্ষেত্রে দেখো ওইদিকেও ভেলোসিটি, এই পয়েন্টার স্পিডও এইদিকে আর লাইটও এইদিকেই যাচ্ছে, ভেবে দেখো সেম ডাইরেকশনে যাচ্ছে। তাহলে কি কম সময় কোন 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 পয়েন্ট অবধি পৌঁছাতে লাগবে? বি পয়েন্ট অবধি। বিও এইদিকে যাচ্ছে লাইট, তাহলে বি পয়েন্টে পৌঁছাতে কম সময় লাগবে। তার মানে অ্যাকচুয়ালি হওয়া উচিত, লজিক্যালি আমরা যদি বলি, সো লজিক্যালি এটা হওয়া উচিত যে ডেল্টা টি এ উইথ রেসপেক্ট টু এক্স ইজ গ্রেটার দেন ডেল্টা টি বি উইথ রেসপেক্ট টু এক্স। হওয়া উচিত কি উচিত না? অবশ্যই। সো ইভেন্ট ইজ নট সাইমালটেনাস উইথ রেসপেক্ট টু প্ল্যাটফর্ম, সিম্পল বোঝা যাচ্ছে। সো ইভেন্ট ইজ, ক্যালকুলেশন আমি পরে আসছি, নট সাইমালটেনাস, নট সাইমালটেনাস দেখে বোঝা যাচ্ছে উইথ রেসপেক্ট টু প্ল্যাটফর্ম বা এক্স, উইথ রেসপেক্ট টু প্ল্যাটফর্ম। ক্লিয়ার? এখন দেখো যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে সেই ক্যালকুলেশনটা কীরকমভাবে করা উচিত। ওকে, ফর এ পয়েন্ট, এ পয়েন্টের জন্য কতটা টাইম লাগতে পারে? ফর এ পয়েন্ট আমরা যদি বলি, দেখো ফর পয়েন্ট এ, মানে এ পয়েন্টে পৌঁছাতে যে কতটা টাইম লাগবে ক্যালকুলেশন, সেইটা আমরা কী করে এখান থেকে বের করতে পারি? দেখো ভেরি সিম্পল, যদি আমরা এ পয়েন্টের কথা বলি,
ফর এ পয়েন্ট, তাহলে যে ডিস্টেন্সটা কভার করবে d1, সেই ডিস্টেন্সটা কত কত কভার হওয়া উচিত এই টাইমে, এই টাইমে যে ডিস্টেন্সটা কভার করবে সেটা কত হওয়া উচিত উইথ রেসপেক্ট টু এক্স, উইথ রেসপেক্ট টু এক্স এটা হচ্ছে টাইম। তাহলে ডি মানে কত হয় স্পিড ইন্টু টাইম, তাহলে স্পিড কত এখানে সি, স্পিড অফ লাইট ইন্টু কত হওয়া উচিত ডেল্টা টি এ উইথ রেসপেক্ট টু এক্স। ভালো করে বুঝো, ডেল্টা টি এ উইথ রেসপেক্ট টু এক্স যদি আমরা বলি সেইটা হচ্ছে যে এক্সের সাপেক্ষে যে টাইমটা লাগছে এইখান অব্দি যাতে স্পিডটা যদি সি হয়, তাহলে আমি যদি মনে করি ডি ওয়ান স্পিড তার জন্য যাচ্ছে, তাহলে সেই ডি ওয়ান স্পিড ইকুয়াল টু সি ইন্টু ডেল্টা টি এ এক্স। ওকে, আচ্ছা এইটা কত হওয়া উচিত, এই ডিস্টেন্সটা ইকুয়াল টু কত হওয়া উচিত ভেবে দেখো। প্রথমত দেখো এই ডিস্টেন্সটা, এই যে এন নট আপন টু যে ডিস্টেন্সটা আমরা এখানে লিখেছি, সেই এন নট আপন টু কি আদৌ হবে না, কারণ এর সাপেক্ষে এটা তো কন্ট্রাক্টেড লেন্থ হবে। তাহলে সেই জন্য সেই ডিস্টেন্সটা হওয়া উচিত দেখো এল নট আপন টু রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার, কারণ ফ্রেমটা ভি স্পিডে চলছে। প্লাস দেখো এটা তো এন নট এই ডিস্টেন্সটা কভার হচ্ছে, তার সঙ্গে সঙ্গে দেখো আরও এক্সট্রা কতটা পাথ যাচ্ছে, ভি স্পিডে যে পাথটা যাচ্ছে সেই পাথটা কত ইন টাইম ডেল্টা টি এক্স, তাহলে ভি ইন্টু ডেল্টা টি এক্স। ভেবে দেখো এই পুরো জিনিসটা ইকুয়াল টু দিস হওয়া উচিত, দ্যাট ইজ মানে আমরা যদি ভাবি যে এক্সের সাপেক্ষে ভেবে দেখো লাইট ডেল্টা টি এক্স টাইমে কতটা যাবে সি ইন্টু ডেল্টা টি এক্স, ক্লিয়ার, ভেরি সিম্পল। কিন্তু যদি আমরা এইখানের সাপেক্ষে যে কোয়ান্টিটিগুলো নিয়েছি সেটার সাপেক্ষে দেখি, তাহলে সেই ডিস্টেন্সটা কতটা কভার হবে, এই ডিস্টেন্সটা তো কভার হতে হবে, এবং এই ডিস্টেন্সটা কভার করতে করতে এ তো আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে এই ডিস্টেন্সটা যেটা কভার করছে সেটা দিস, কারণ কন্ট্রাক্টেড লেন্থ এর সাপেক্ষে। প্লাস দেখো ভি স্পিড যাচ্ছে এবং এই ফ্রেমে যে টাইমটা সেই টাইমটা দিয়ে যদি আমরা গুণ করি এক্সট্রা আবার ওই পাথটাও যাবে, তাও তবে এই পয়েন্টকে ধরতে পারবে এই টি এ এক্স টাইমে। ওকে, তাহলে এইখান থেকে আমরা কিন্তু ডেল্টা টি এক্স ইজিলি ক্যালকুলেট করতে পারবো। যদি এখান থেকে একটু ক্যালকুলেট করো ডেল্টা টি এক্স যেটা পাবে, আমি ডাইরেক্ট লিখছি, ক্যালকুলেশনটা একটু করে নিও। তাহলে এইখান থেকে আমরা ডেল্টা টি এ কমা এক্স যেটা পাবো, এই দুটো ইকুয়েশনকে কমন নিয়ে এখান থেকে কমন নিয়ে যেটা পাওয়া যাবে সেটা হবে ফাইনালি এন নট আপন টু সি ইন্টু রুট ওভার অফ 1 প্লাস ভি বাই সি আপন 1 মাইনাস ভি বাই সি। So let us take this is our equation number 1. Clear? So this is for point A. তাহলে সেম ক্যালকুলেশনটা যদি আমরা পয়েন্ট বি এর জন্য করি তাহলে কত হবে, সেম ক্যালকুলেশনটা যদি আমরা পয়েন্ট বি এর জন্য করি তাহলে কত হবে, সেম ক্যালকুলেশনটা ফর পয়েন্ট বি। নাও ফর বি, now for B, if we call this distance is D, okay, D2, তাহলে D2 is equal to কত হবে দেখো, D2 is equal to হবে C into delta T B with respect to X, B পয়েন্ট অবধি যেতে যে টাইমটা লাগছে সেইটা কত হবে। প্রথমত তো একটা টার্ম এইটা হবেই, এদিকেও ডিস্টেন্সটা এন নট আছে, তাহলে সেটা তো একটা হবেই যে এন নট বাই টু রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার, তার সঙ্গে আরেকটা এই ভেলোসিটির ইফেক্টটা কাজ করবে। তাহলে যেহেতু এখানে লাইটটা উল্টো দিকে আছে, দেখো লাইটের স্পিড এইদিকে আছে আর বি পয়েন্টে এইদিকে মুভ করছে, তাহলে সেক্ষেত্রে এই যে ইফেক্টটা সেই ইফেক্টটাতে কী হবে, এটা মাইনাস হবে, কারণ ভিটা দেখো এইদিকে হবে, সেক্ষেত্রে তাহলে মাইনাস ভি ইন্টু হয়ে যাবে ডেল্টা টি বি উইথ এক্স। আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, কারণ দেখো আগেরটাতে কী ছিল, দেখো আগেরটাতে ভি এবং সি একই দিকে ছিল, এখানে তো ভি এবং সি অপোজিটে আছে, তাহলে এইটা যে এই যে লেন্থটার জন্য এই দিকের ইফেক্টটা যেমন কাজ করছে ভেবে দেখো রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার, কিন্তু এখানে তো কম ডিস্টেন্স যেতে হবে যেহেতু এটা এদিকে এগিয়ে আসছে, তাহলে কম ডিস্টেন্স যেতে হবে মানে ওই বরাবর ওই যে ডিস্টেন্সটা সেটা তো বিয়োগ হবে। তাহলে এইখান থেকে যদি আমরা সিম্পল ডেল্টা টি বি উইথ রেসপেক্ট টু এক্স নির্ণয় করি, সো দ্যাট উইল বি ইউ ক্যান ক্যালকুলেট কি এন নট আপন টু সি রুট ওভার অফ 1 মাইনাস ভি আপন সি ডিভাইড বাই 1 প্লাস ভি আপন সি। দেখো জাস্ট এখানে মাইনাস হয়েছে, আগেরটাতে প্লাস ছিল উপরে, তাহলে এখান থেকে এটা যেহেতু মাইনাস আছে তাহলে বুঝতে পারছি এই টাইমটা কম, তার মানে অবভিয়াসলি ডেল্টা টি বি উইথ রেসপেক্ট টু এক্স লেস দেন ডেল্টা টি এ উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এক্স ফ্রেমের সাপেক্ষে দেখো যে লস অফ সাইমালটেনিটি সেটা পাওয়া গেল,
দুটো কিন্তু ইকুয়াল হলো না। ওকে, সো ইন গ্যালিলিয়ান ইন লরেন্স ট্রান্সফরমেশন আমরা দেখছি, সো ইন লরেন্স ট্রান্সফরমেশন এটা হলো ইন লরেন্স ট্রান্সফরমেশন, দুবার লেখা দরকার, দিস ইজ ইন লরেন্স ট্রান্সফরমেশন। তাহলে ইন গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে কি হবে না, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন আমরা জানি ভি বাই সি টেন্স টু জিরো। ইন গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন আমরা কি অ্যাপ্লাই করি, কি ভি বাই সি টেন্স টু জিরো। তাহলে দেখো আগেরটার ক্ষেত্রেও কি হবে, ডেল্টা টি এ এক্স সেটাও হয়ে যাবে এন নট আপন টু সি, আর ডেল্টা টি বি এক্স সেটাও হয়ে যাবে এন নট আপন টু সি। সো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে কিন্তু সাইমালটেনিয়াসলি লস হবে না, কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা লরেন্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রে বলি সেখানে সাইমালটেনিয়াসলি লস হবে। ওকে, তো এই বিষয়টার উপর ভিত্তি করে আমরা একটা কোয়েশ্চেন করতে পারি, একটা প্রবলেম করতে পারি। ওকে, একটা প্রবলেম করতে পারি, গ্রেট প্রবলেম, একটু কঠিন প্রবলেমটা, টাইম লাগবে, চলো করেই নেওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন, দেখো একটু টাইম লাগবে কোয়েশ্চেনটা করতে, কিন্তু যদি কোয়েশ্চেনটা করো পুরো একদম কনসেপ্টটা ক্লিয়ার হবে। তাহলে দেখো এইটা আমরা মনে করছি যে প্ল্যাটফর্ম, এখানে একজন অবজারভার আছে এক্স, ঠিক আছে, দুটো ট্রেনের কথা আমরা বলছি, একটা হচ্ছে এ ট্রেন, একটা হচ্ছে যে বি ট্রেন। এইখানে মনে করো একটা ট্রেন রয়েছে এ, ওকে, আর একটা ট্রেন রয়েছে বি। ওকে, দিস ইজ কল্ড এ and this is b, suppose, and the length of this train is L naught, proper length, এরও প্রপার লেন্থ হচ্ছে যে N naught। ওকে, এই ট্রেনটা হচ্ছে যে 4/5c স্পিডে যাচ্ছে, কার সাপেক্ষে সেটা দেওয়া আছে, গিভেন আছে বলবো, এটা 3/5c স্পিডে, ঠিক আছে। তো এইখানে যেটা গিভেন আছে সেটা ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু এক্স, এইটা আমরা এক্স বলছি। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আসলে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু এক্স, মানে অবজারভারের সাপেক্ষে, অ্যাকচুয়ালি এক্সের সাপেক্ষে। একটা হচ্ছে 4/5c, আর একটা হচ্ছে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এক্স, যেটা গিভেন আছে 3/5c। ওকে, কি নির্ণয় করতে হবে, হাউ মাচ টাইম ট্রেন উইল টেক। কোয়েশ্চেন হচ্ছে কি, কোয়েশ্চেন নম্বর এ, একটাই কোয়েশ্চেন, দুটো ট্রান্সফরমেশনের সাহায্যে করবো, একটা হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশনের সাহায্যে, আর একটা হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের সাহায্যে। দুটো ট্রান্সফরমেশন ইউজ করে কোয়েশ্চেনটা করতে হবে। হাউ মাচ টাইম ট্রেন উইল টেক টু কমপ্লিটলি ক্রস, টাইম ট্রেন এ উইল টেক, train A will take to completely cross train B, ট্রেন A ট্রেন B কে ক্রস করতে কত সময় নেবে সেটা আমরা দুটো কেসে নির্ণয় করব। কেস 1 উইথ রেসপেক্ট টু প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের সাপেক্ষে সেটা কত টাইম নেবে, এবং নাম্বার 2তে আমরা বলবো উইথ রেসপেক্ট টু এ, উইথ রেসপেক্ট টু ট্রেন বি এর সাপেক্ষে কত টাইম নেবে উইথ রেসপেক্ট টু ট্রেন বি। এবং এই দুটো বিষয়ই একবার আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে করব, একবার আমরা লরেন্স ট্রান্সফরমেশনে করব। ক্লিয়ার? এই কোয়েশ্চেনটা করলে আমাদের পুরো বিষয়টা একসঙ্গে ক্লিয়ার হবে। তাহলে দেখো প্রথমে আমরা অবশ্যই অ্যাজ ইউজুয়াল গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে সলভ করব। তাহলে ফার্স্ট আমরা সলভ করব উইথ রেসপেক্ট টু গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, উইথ রেসপেক্ট টু মানে ইন গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, উইথ রেসপেক্ট টু বলবো ইন গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বা আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, আন্ডার জিটি। ওকে, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। তাহলে প্রথম নাম্বার 1 উইথ রেসপেক্ট টু প্ল্যাটফর্ম। তাহলে উইথ রেসপেক্ট টু প্ল্যাটফর্ম যদি আমরা করি তাহলে সেই ডিস্টেন্সটা যদি আমরা d1 বলি উইথ রেসপেক্ট টু প্ল্যাটফর্ম 1, তাহলে d1 ডিস্টেন্স, সেই d1 ডিস্টেন্সটা কত হবে, d1 ডিস্টেন্সটা কত হবে প্ল্যাটফর্মের সাপেক্ষে যদি এ যায়
ভেবে দেখো, এই 4.5c ভেলোসিটিতে যাচ্ছে, তাহলে এই কত ডিস্টেন্স কভার করবে? L0 প্লাস L0, দুটো ডিস্টেন্স কভার করবে, L0 প্লাস L0। তাহলে আর তার স্পিডটা কত আছে? 4/5 ইন্টু সি। তাহলে এই পুরো ক্রস করতে যদি তার ডেল্টা টি সময় লাগে, তাহলে সেটা ডেল্টা টি ইন্টু, দেখো স্পিড হবে, স্পিড কত? 4/5c। এবং দ্যাট ইজ ইকুয়াল টু হওয়া উচিত কি? n0 প্লাস n0, n0 প্লাস n0 হওয়া উচিত কি? উচিত নয়, n0 প্লাস n0। কিন্তু সেই সময়ে এও তো আবার কিছুটা ডিস্টেন্স চলে যাবে, তা সে কতটা ডিস্টেন্স যাবে? 3/5c ইন্টু ডেল্টা টি। দেখো বোঝা গেল কি বোঝা গেল না? আমি বলছি আমরা ধরে নিয়েছি যে ডেল্টা টি সময়ে এ বি কে ক্রস করবে উইথ রেসপেক্ট টু এক্স, ডেল্টা টি সময়ে এ বি কে ক্রস করবে উইথ রেসপেক্ট টু এক্স। তাই যদি হয়, তাহলে সে যদি ডি1 ডিস্টেন্স কভার যায়, তাহলে ডি1 ডিস্টেন্স অ্যাকচুয়ালি যদি যায়, তাহলে সেটা কতটা যাবে ডেল্টা টি সময়ে? তাহলে 4/5c এর স্পিড, তাহলে ডেল্টা টি সময় যদি পুরো ডিস্টেন্সটা কভার করতে হয়, যতটা ডিস্টেন্স হবে, তাহলে সেটা হবে ডেল্টা বাই টি ইন্টু 4/5c। এবং সেই পুরো ডিস্টেন্সটা কী করে বুঝবো? এর নিজের দৈর্ঘ্যটা পেরোতে হবে, প্লাস এই ট্রেনটার দৈর্ঘ্যটা পেরোতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তাকে আরেকটা দৈর্ঘ্য পেরোতে হবে ওই টাইমে বি যে দৈর্ঘ্যটা যাবে, ওই টাইমে বি যে দৈর্ঘ্যটা যাবে সেটা কি? 3/5c ইন্টু ডেল্টা টি। তো এইখান থেকে আমরা ডেল্টা টি ক্যালকুলেট করতে পারবো। এখান থেকে ডেল্টা টি যদি তোমরা ক্যালকুলেট করো, সিম্পল করে দিচ্ছি দেখো, ডেল্টা টি যদি আমরা এখানে কমন নিয়ে নিই, ডেল্টা টি ইন্টু সি যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে কত হচ্ছে? 4/5 মাইনাস 3/5 5 প্লাস 2L0, 2L0। তাহলে সিটা তো কাটার কথা, না সিটা কাটবে না। তাহলে 4 মাইনাস 3 মানে 1, 1/5। আচ্ছা সরি, ডেল্টা টি যদি আমরা কমন নিই, তাহলে এইটা এইদিকে আসবে। তো ডেল্টা টি যদি আমরা কমন নিই, তাহলে 4/5 মানে 4c/5 মাইনাস 3c/5 ইকুয়াল টু 2L0। ওকে, তাহলে 3c মাইনাস সি মানে c/5 মানে 10n0c, তাহলে ডেল্টা টি হয়ে যাবে 10n0c। ওকে, সো দিস ইজ দ্য টাইম উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে উইথ রেসপেক্ট টু ট্রেন বি কি হবে? সেম বিষয়টা দেখো, উইথ রেসপেক্ট টু ট্রেন বি কি হবে? তাহলে যদি উইথ রেসপেক্ট টু ট্রেন বি বলি, উইথ রেসপেক্ট টু ট্রেন বি, উইথ রেসপেক্ট টু ট্রেন বি, তাহলে বি এর সাপেক্ষে কি হবে? দেখো, তো যখন আমরা বি এর সাপেক্ষে নির্ণয় করব, তখন সেই টাইমটাকে যদি আমি ডেল্টা টি বলি, তাহলে সেক্ষেত্রে কত হবে? ডেল্টা টি মানে যে ডিস্টেন্সটা যদি ডি2 বলি, তাহলে ডি2 কত হবে? ডেল্টা টি ইন্টু যে ভেলোসিটিটা নেবো, তাহলে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, অ্যান্ড দ্যাট শুড বি ইকুয়াল টু কত হওয়া উচিত? দ্যাট শুড বি ইকুয়াল টু n0 প্লাস n0। তাহলে যখন উইথ রেসপেক্ট টু বি যখন বলবো, তখন আমরা বিটাকে আমরা ভাবতে পারি স্থির আছে। তাহলে উইথ রেসপেক্ট টু বি যখন বলবো, তাহলে বিটাকে আমরা ধরতে পারি স্থির আছে। তাহলে এটা কত ডিস্টেন্স যাবে? এটা নিজের ডিস্টেন্স যাবে, সঙ্গে সঙ্গে এই বি। যখন আমরা রিলেটিভ ভেলোসিটি অ্যাপ্লাই করছি, তখন আমরা ভাবতে পারি বি এর সাপেক্ষে এ, তাহলে বি এর সাপেক্ষে যখন এ কে বলছি, তার মানে আমরা ধরতে পারি বি স্থির আছে, এ গতিশীল। তাহলে বি স্থির আছে, তাহলে এ গতিশীল, তাহলে এর ভেলোসিটি কত হওয়া উচিত? ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। তাহলে দেখো সেক্ষেত্রে ভেলোসিটি অফ যার সাপেক্ষে নেগেটিভ আমরা কি বলি? ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, মানে তাহলে 4/5c মাইনাস 3/5c। তাহলে এখানে দেখো হয়ে যাবে ডেল্টা টি ইন্টু 4/5c মাইনাস 3/5c ইকুয়াল টু 2n0। তাহলে সেম দেখো, ডেল্টা টি সমান বেরিয়ে যাবে 10n0c। তাহলে দেখো কোনো কি সাইমালটেনিটি লস হয়েছে? দুবারই ডেল্টা টি যে বেরিয়েছে সেটা সেম। তাহলে এই ডেল্টা টিটা আমরা বের করেছি উইথ রেসপেক্ট টু বি, আর আগে যে ডেল্টা টিটা আমরা বের করেছিলাম সেটা উইথ রেসপেক্ট টু এক্স। এই ডেল্টা টি কি? উইথ রেসপেক্ট টু এক্স। দিস ডেল্টা টি উইথ রেসপেক্ট টু এক্স ইজ অলসো সেম। ভেবে দেখো,
তার মানে গেলিলিয়ান ট্রান্সফরমেশনের আন্ডারে যদি আমরা বের করি তাহলে আমরা কি বুঝতে পারলাম যে কোনো রকম লস অফ সাইমালটেনিটি আসছে না, সেম টাইম লাগছে। কিন্তু দেখো সেম কোয়েশ্চেনটা যদি আমরা সেকেন্ড পার্টটা করি, মানে দুটো পার্টেই করি ইন কি বলবো লরেন্স ট্রান্সফরমেশন, তাহলে দেখো চেঞ্জ আসবে। ওকে, তাহলে আমি লরেন্স ট্রান্সফরমেশনে করবো দুটো কোয়েশ্চেনে, আবার সেম দুটো কোয়েশ্চেন লরেন্স ট্রান্সফরমেশনে করবো, সেম টাইপ হবে, শুধু এখানে ফর্মুলাগুলো একটু চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে আন্ডার লরেন্স ট্রান্সফরমেশন, আন্ডার লরেন্স ট্রান্সফরমেশন, তাহলে প্রথমে কোয়েশ্চেন কি ছিল, দ্য টাইম রিকোয়ার্ড টু ক্রস এ কমপ্লিটলি ক্রস এ টু বি উইথ রেসপেক্ট টু এক্স। ওকে, তাহলে প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে উইথ রেসপেক্ট টু এক্স যদি আমরা বলি তাহলে দেখো সেম ইকুয়েশন ইউজ করবো, আগে যেরকম ইকুয়েশনটা ইউজ করছিলাম সেম ইকুয়েশন ইউজ করবো, শুধু এই এন নটগুলো কী হবে, এন নট রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হয়ে যাবে, কারণ এগুলো কন্ট্রাক্টেড লেন্থ। ভেবে দেখো ওইগুলো কি এর সাপেক্ষে যখন আমরা বলবো, এর সাপেক্ষে যখন এই লেন্থগুলোকে আমরা বলবো অ্যাকর্ডিং টু লরেন্স ট্রান্সফরমেশন, এগুলো কি হয়ে যাবে, কন্ট্রাক্টেড লেন্থ হয়ে যাবে। তাহলে দেখো তো ডি ওয়ান কত হবে, ডি ওয়ান যদি বলি দ্যাট ইজ ডেল্টা টি। ওকে, ডেল্টা টি with respect to x into velocity of a with respect to x, velocity of a with respect to x equal to যেটা হবে সেটা হচ্ছে যে এই ডিস্টেন্সটা, তাহলে কত হবে n নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার, ভি স্কোয়ার মানে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু সি। ওকে, এই ভেলোসিটিটা এটা আর কি আমি লিখলাম না এখানে, এ এক্স লিখতে পারতাম চাইলে, এক কাজ করি ভি এ এক্সটাকে ডাইরেক্ট লিখে দিই, নাহলে আবার কনফিউশন হবে। তাহলে ভি এ এক্স মানে কত 4/5c ইকুয়াল টু কত হবে রুট ওভার অফ, দেখো এল জিরো প্লাস এল জিরো, তাহলে এই এল জিরোটা কত হবে রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মানে 16/5। ওকে, সি স্কোয়ারটা কেটে যাবে, প্লাস দেখো এই ডিস্টেন্সটা কত হবে এর সাপেক্ষে, ও তো 3/5c ভেলোসিটিতে যাচ্ছে, তাহলে প্লাস কত হবে রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মানে 9 বাই, এটা 16/25 তাই তো, আর এটা হবে 9/25, 9/25 ইন্টু এন নট, চলো নোটেশনটা সঠিক করে লিখি। ডি ওয়ান ইকুয়াল টু প্রথমে তো হচ্ছে দেখো যদি আমরা টাইমটা লিখি যে ডেল্টা টি উইথ রেসপেক্ট টু এক্স, ওকে, ইন্টু ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু এক্স ইকুয়াল টু যেটা হওয়া উচিত এল নট রুট ওভার 1 মাইনাস ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু সি আপন সি স্কোয়ার প্লাস এল নট রুট ওভার অফ 1 মাইনাস ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এক্স স্কোয়ার আপন সি স্কোয়ার, প্লাস যে টার্মটা ছিল দেখো সেই টার্মটাও থাকবে, পরের টার্মটা কত ছিল ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এক্স, ইন্টু ডেল্টা টি এক্স। দেখো এই সেম যে ফর্মুলাটা লিখেছিলাম আমরা গেলিলিয়ান ট্রান্সফরমেশনও লিখেছিলাম, দেখো ডেল্টা টি এক্স ইন্টু 4/5c এল জিরো প্লাস 3/5c ইন্টু দিস, তো এইটা সেম আছে এইটাও সেম আছে, শুধুমাত্র এই এন নটগুলো চেঞ্জ হয়ে গেছে, এই দুটো এন নট চেঞ্জ হয়ে গেছে, তো সেই দুটো এন নট চেঞ্জ হয়ে এল নট রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এসে, কিন্তু দুটো ভি আলাদা, এর যে কন্ট্রাক্টের লেন্থ হবে সেটা এই যে ভেলোসিটি নিয়ে চলছে উইথ রেসপেক্ট টু দিস সেটা ডিপেন্ড করছে, আর এর কন্ট্রাক্টের লেন্থটা এর স্পিড উইথ রেসপেক্ট টু দিস। তো এইটা যদি তোমরা ক্যালকুলেশন করো কত পাবে ডেল্টা টি ইন্টু এক্স ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু এক্স যদি বলি দ্যাট ইজ 4/5c ইকুয়াল টু এল নট রুট ওভার অফ 1 মাইনাস 16/25 প্লাস এন নট ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস 9/25 প্লাস 3/5 ইন্টু ডেল্টা টি এক্স। তাহলে দেখো এইখান থেকে ডেল্টা টি এক্স পেয়ে যাবে, তাহলে এইখান থেকে যদি ক্যালকুলেট করো ডেল্টা টি এক্স পাবে, সেই ডেল্টা টি এক্সটা আমি লিখে দিচ্ছি, এটা পেয়ে যাবে 7L0/c, এটা আসবে 7L0/c। ক্লিয়ার বিষয়টা? এইবারে দেখো সেম বিষয়টা সেম ক্যালকুলেশন যদি উইথ রেসপেক্ট টু বি করি তখন কি হবে, তখন একটু সমস্যা হবে, তখন একটু বেশি সমস্যায় পড়তে হবে, তার কিছু কারণ আছে।
তখন রিলেটিভ ভেলোসিটিটা নির্ণয় করতে হবে। যে রিলেটিভ ভেলোসিটিটা আমরা ইজিলি লিখে দিয়েছিলাম আগের বার, সেটা তো লরেন্স ট্রান্সফরমেশনের আন্ডার ইজিলি লেখা যাবে না। তাহলে দেখো নাও উইথ রেসপেক্ট টু বি যখন বলবো, নাও উইথ রেসপেক্ট টু বি, দেখো গেলিলিয়ান ট্রান্সফরমেশনে যেরকম রিলেশনটা মানে ফেনোমেনাটা তো সেম, কিন্তু ট্রান্সফরমেশনগুলো আলাদা। তাহলে দেখো যদি আমরা এখানে বলি যে ডি টু, তাহলে ডি টু ইকুয়াল টু কত হবে বলো, ডেল্টা টি উইথ রেসপেক্ট টু বি, তাহলে ডেল্টা টি বি লিখলাম, ইন্টু দেখো বি এর সাপেক্ষে এ যখন বলছি, তাহলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ নির্ণয় করতে হবে আমাদের, ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ ইকুয়াল টু যেটা হবে সেটা হবে এর যে লেন্থ, যেটা এর যে লেন্থ সেটা কন্ট্রাক্টেড হবে, বি এর সাপেক্ষে এর লেন্থটা কন্ট্রাক্টেড হবে, বি এর লেন্থটা তো কন্ট্রাক্টেড লেন্থ নয়, বি এর তো নিজের লেন্থ এর নটই থাকবে। তাহলে বি যখন এ কে দেখবে, বি এর সাপেক্ষে এর কথা বলা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে দেখো এর লেন্থটা কন্ট্রাক্টেড হবে, তাহলে এই কন্ট্রাক্টেড লেন্থটা কত হবে, এন নট রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার মানে 16/25 প্লাস কিন্তু এন নটেই থাকবে, ভেবে দেখো। ওকে, তাহলে প্লাস কি থাকবে, প্লাস কিন্তু এন নটেই থাকবে, যে মেন ইকুয়েশনটা। কিন্তু এইখানে আমি একটা ভুল করে দিয়েছি, এইটা 16/25 লেখা চলবে না, ভি বি এ এটা তো বের করতে হবে, ভি বি উইথ রেসপেক্ট টু এ তার স্কোয়ার আপন সি স্কোয়ার, তাই নয় কি? দেখো ডেল্টা টি বি ভি উইথ রেসপেক্ট টু বি এন নট প্লাস এন নট, তাহলে এই একটা এন নট কি হবে, এই এন নটটা এন নট রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, কিন্তু ভিটা কি হবে, এর লেন্থ কন্ট্রাক্টেড কার সাপেক্ষে, বি এর সাপেক্ষে, তাহলে যে ভেলোসিটিটা হবে, ভেলোসিটি অফ রড উইথ রেসপেক্ট টু অবজারভার বলেছিলাম না, তাহলে ভেলোসিটি অফ দিস ট্রেন উইথ রেসপেক্ট টু দিস, তাহলে ভেলোসিটি অফ উইথ রেসপেক্ট টু বি। তাহলে দেখো এই ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি এইটা কিন্তু আমাদেরকে বের করতে হবে, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, সরি velocity of a with respect to b, velocity of a with respect to b, velocity of a with respect to b, তাই তো velocity of a with respect to b, কারণ b এর সাপেক্ষে a, velocity of a with respect to b। ওকে, আগে মনে হয় নোটেশনটা আমি এরকম লিখে দিয়েছিলাম, velocity of b with respect to a লিখে দিয়েছি না, ঠিকই আছে। ওকে, অল ক্লিয়ার। চলো তাহলে দেখো এইখানে ভেলোসিটি ট্রান্সফরমেশন ইউজ করে এইটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি যখন আমরা নির্ণয় করতে চাইবো, ভেবে দেখো ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে এটাকে আমরা কি ধরবো, পার্টিকেল, বিটাকে আমরা কি ধরবো, এস ফ্রেম, তাহলে এটা কি হবে, এস ড্যাশ ফ্রেম। ক্লিয়ার? তাহলে আমরা যদি ইউএক্স নির্ণয় করতে চাই, ভেবে দেখো মানে ভি এ বি এ উইথ রেসপেক্ট টু বি, সেটা আসলে ইউএক্স, তাহলে ইউএক্স ইকুয়াল টু কত হবে, ইউএক্স ড্যাশ প্লাস ভি আপন 1 প্লাস ইউ এক্স ড্যাশ ইন্টু ভি আপন সি স্কোয়ার। এবার দেখো তাহলে আমরা যদি দেখি এস এস ড্যাশ এবং পার্টিকেল, তাহলে ভেলোসিটি অফ এস ড্যাশ মানে ভেলোসিটি অফ এ, ওকে, উইথ রেসপেক্ট টু এস মানে উইথ রেসপেক্ট টু বি, এস ড্যাশ মানে কি এ, এস ফ্রেম মানে কাকে ধরেছি আমরা, এস ফ্রেম তো বি, সরি, তাহলে এস ফ্রেম হচ্ছে বি, তাহলে ভেলোসিটি অফ এস এস ড্যাশ এবং পি, তাহলে আমাদের নির্ণয় করতে হবে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু এস, তাহলে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু এস তো হয়ে গেছে ইউএক্স, এইটা ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু এস, তার মানে ইউএক্স। আচ্ছা তাহলে ইউএক্স ড্যাশ কি, ইউএক্স ড্যাশ মানে হচ্ছে এইটা, তাই তো, তো ভেলোসিটি অফ পার্টিকেল উইথ রেসপেক্ট টু এস ড্যাশ, তাহলে ভেলোসিটি অফ পার্টিকেল বলতে কাকে বোঝাচ্ছে আমরা, এ কে, তার মানে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু এস ড্যাশ মানে, আরে দুটোকে কি করে এস ড্যাশ ধরে নিলাম, তাহলে এস ড্যাশ তো আমাকে এক্স কে ধরতে হবে না, গন্ডগোল। আমাদের এখানে নির্ণয় করতে হবে, দেখো ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি ইকুয়াল টু হোয়াট, তাহলে ভেলোসিটি অফ এ মানে ভেলোসিটি অফ পার্টিকেল উইথ রেসপেক্ট টু এস, তাহলে এস ড্যাশ কাকে ধরবো, এক্স কে, ওকে, এক্স কে ধরবো এস ড্যাশ ফ্রেম। তার মানে দেখো আমি এই অ্যালগরিদমটা আমরা দেখি এস এস ড্যাশ আর পি, তাহলে আমরা নির্ণয় করবো এইটা ইউএক্স, এইটা হচ্ছে যে ভেলোসিটি অফ এস ড্যাশ উইথ রেসপেক্ট টু এস, দেখো তাহলে এটা হচ্ছে যে ভেলোসিটি অফ এস ড্যাশ উইথ রেসপেক্ট টু এস যদি বলি, তাহলে এস ড্যাশ আমরা কাকে ধরেছি,
এস ড্যাশ আমরা এক্স কে ধরেছি আর এস ধরেছি বি, তাহলে এক্স বি, তার মানে এক্স বি, তাহলে এক্স উইথ বি যেটা হচ্ছে আমাদের ভি, তাহলে ভি ইকুয়াল টু কত হবে, ভি ইকুয়াল টু হবে -3/5c। ভেবে দেখো, কারণ উল্টো আছে, ভেলোসিটি অফ এক্স উইথ রেসপেক্ট টু বি, তাহলে এটা উল্টো হবে, তাহলে -3/5c হয়ে যাবে ভি, তাহলে ভি হয়ে যাবে -3/5, আর ইউ এক্স ড্যাশ কত হবে, ইউ এক্স ড্যাশ মানে এইটা, তাহলে ভেলোসিটি অফ পি উইথ রেসপেক্ট টু এস ড্যাশ, তাহলে পি বলতে আমরা কাকে ধরেছি, এ, তাহলে ভেলোসিটি অফ এ, পি তো এ কে ধরেছি, হ্যাঁ, উইথ রেসপেক্ট টু এক্স, এস ড্যাশ মানে এক্স, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু 4/5, 4/5, তার মানে ইউ এক্স ড্যাশ ইকুয়াল টু 4/5, তার মানে অ্যাকচুয়ালি ইউ এক্স ড্যাশ ইকুয়াল টু 4/5, আর ইউ আর ভি ইকুয়াল টু হচ্ছে যে -3/5c। তাহলে দেখো এই দুটো যদি আমরা এখানে সাবস্টিটিউট করি, তাহলে আমরা ভি এ উইথ রেসপেক্ট টু বি পেয়ে যাব। এটা ক্যালকুলেশনটা করবে, এই ক্যালকুলেশনটা করলে যেটা আসবে 5c/13, এটা করলে আসবে 5c/13। ওকে, তাহলে সেইটা এখানে বসাতে হবে, তাহলে এখানে যদি আমরা বসাই ফাইনালি কি পাবো দেখো, 5c/13, এখানে বসাবো 5c/13 স্কোয়ার, এখানে বসাবো 5c/13, এন নট আছে, এটা ডেল্টা টিবি, এটা যদি তোমরা ক্যালকুলেট করো, আমি ডাইরেক্ট এটা লিখে দিচ্ছি, এই মানটা এখানে বসাবে, এখানে বসিয়ে ডেল্টা টিটা ক্যালকুলেট করবে, তো এইখান থেকে আমরা ডেল্টা টিটা তখন পেয়ে যাব, বি যে রেজাল্টটা পাবো আমি সেটা লিখছি, সেটা পেয়ে যাবো 5n0/c। দেখো টাইমটা কিন্তু কম লাগছে, তাহলে যখন বি এর সাপেক্ষে বলবো তখন কিন্তু টাইমটা কম লাগবে, লাগাই উচিত, কারণ এটা যখন বি এর সাপেক্ষে এই বলবো কতটা টাইম লাগছে পেরোতে, তখন তো এইটা এর সাপেক্ষে এটা বলছি, মানে এটা তো অলমোস্ট, এটাতে আমরা রেস্ট বলতে পারি, তাহলে এর সাপেক্ষে এটি যাচ্ছে, কিন্তু এর সাপেক্ষে যখন ধরছি তখন দুটোই গতিশীল, ওই জন্য টাইমটা বেশি লাগছে। তাহলে কি হচ্ছে, যদি আমরা টাইমটাকে উইথ রেসপেক্ট টু বি বলি, দেখো সেই টাইমটা হচ্ছে যে 5n0/c, দ্যাট ইজ লেস দেন দ্য টাইম রিকোয়ার্ড উইথ রেসপেক্ট টু এক্স, দ্যাট ইজ 7l0/c। তো এইখান থেকে তোমরা একটা ক্যালকুলেশনটা করবে, আরও টাইম লেগে যাবে, ক্যালকুলেশনটা করলাম না। ওকে, তো বুঝতে পারছো তখন কিন্তু ঝামেলা আছে, এই রিলেটিভ ভেলোসিটিটা দেখো ভেলোসিটি এডিশন ফর্মুলার সাহায্যে ইউজ হবে। ওকে, ক্লিয়ার? তাহলে আমাদের এখান অবধি পুরো কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রিলেটিভিস্টিক মাস। ওকে, থ্যাংক ইউ।